আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি লাইভ এমসিকিউর আয়োজনে আপনাদের স্বাগতম। ইংরেজি মেন্টর হিসেবে আমি আপনাদের সাথে রয়েছি। আমি দিলরুবা ফাতিমা বৃষ্টি, ৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন সদস্য। আমাদের ইতিমধ্যে ৪টি টপিক চলে গেছে। ৪টি লেকচারের মধ্যে আমরা চেষ্টা করেছি পার্ট 1-এর প্রায় বেশিরভাগটাই শেষ করতে। আজকে কিন্তু আমাদের সিলেবাসের 50% শেষ হয়ে যাবে এই পঞ্চম লেকচারের মাধ্যমে। আজকে আমাদের টপিক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কোলরিজ, মানে রোমান্টিসিজমের বা রোমান্টিক মুভমেন্টের প্রাথমিক দুজন যে কবি, যাদেরকে আমরা পায়োনিয়ার বলতে পারি, আজকে আমরা তাদের নিয়ে আলোচনা করব। আমরা সেকেন্ডারি জেনারেশন বা সেকেন্ড জেনারেশনে যে দুজন কবি কিটস এবং শেলি, তাদের নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা করবো একদম প্রাইমারি লেভেলের। ওনারা একটু আলাদা ইম্পর্টেন্সের অধিকারী এই জন্য, কারণ এখান থেকে প্রশ্ন বেশি আসার সম্ভাবনা। আপনাদের একটু সোজা সাপটাই বলে দেখি, এর আগের বিসিএস গুলোতে কিন্তু প্রশ্ন এসছে যে প্রশ্ন ব্যাংকগুলো থেকে, সেখানে কিন্তু জনরা টাইপ বা সামান্য কিছু কোটেশন ধরনের প্রশ্ন এসছে। কিন্তু এবার কিন্তু পিএসসির সামনে বিশাল একটা প্রশ্ন ব্যাংক থাকবে, কারণ এখন প্রচুর বই বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং সেই সাথে প্রচুর অনলাইন বেস প্রশ্ন ব্যাংক তৈরি হয়ে যাচ্ছে। ফলাফল স্বরূপ এবার প্রশ্ন কিন্তু একটু ভিতরের লেভেল থেকে আসতেই পারে। এই সমস্ত কবিতাগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু স্টাইলিস্টিক ফিচারগুলো থেকে যদি 30% প্রশ্ন আসে, থিমেটিক প্রশ্নই আসবে 70%। থিমেটিক প্রশ্ন এই জন্য বেশি আসবে কারণ থিমেটিক প্রশ্ন ন্যাশনাল ইউনিভার্সিটির যে ব্রিফ কোশ্চেন, সেখান থেকে আপনারা প্রচুর থিমেটিক কোশ্চেন পাবেন। এবং যেহেতু শিক্ষা ক্যাডারের হিসেবে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোই নেবেন, তাহলে আপনাকে ওখানে ইম্পর্টেন্সটা একটু বেশি দিতে হবে। তাই থিমেটিক প্রত্যেকটা লাইন একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আমাদের লেকচার শিটগুলো এবং ক্লাসগুলো ছাড়াও মেইন টেক্সটগুলোকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন সোর্স থেকে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব। তো ক্লাস ওভারভিউ বরাবরের মতোই আমরা প্রথমেই হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে একটু আলোচনা করব, বায়োগ্রাফি, তারপর ওনার লিটারারি ওয়ার্কগুলো, মেজর ওয়ার্কগুলো নিয়ে কথা বলবো। পরবর্তীতে আমাদের যে দুটো কবিতা আছে, টিনটার্ন অ্যাবে এবং ওড অন ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, এগুলো নিয়ে একটু আলোচনা করব। সামারি, থিম, ক্যারেক্টারিস্টিক্স, স্টাইলিস্টিক ফিচারগুলো নিয়ে এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা প্যাটার্ন নিয়ে। প্রথমেই বলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কোলরিজ, মানে স্যামুয়েল টেলর কোলরিজ, এদের দুজনের সম্পর্কে আলোচনা করার আগে, এর আগে আমরা দুজন রোমান্টিক পয়েন্ট নিয়ে কথা বলেছি। এর আগে কথা বলার আগে আমাদের রোমান্টিসিজম নিয়ে একটু কথা বলা দরকার। রোমান্টিসিজম নিয়ে আপনারা বেশ ভালো জানেন এবং ভাইভাতে অবশ্যই আপনার এই ধরনের প্রশ্ন আসবে। তো রোমান্টিসিজম নিয়ে আপনাদের যেটা মনে রাখতে হবে, যে লিরিক্যাল ব্যালান্স 1798 থেকে 1832, এই এজ ফ্রেমটাও মনে রাখবেন। মনে রাখবেন এই জন্য, যেহেতু আপনার সিলেবাসে সরাসরি রোমান্টিক, ভিক্টোরিয়ান এই দুটো টার্ম ব্যবহার করা হয়েছে, তাহলে এই এজ ফ্রেমটা কিন্তু ইম্পর্টেন্ট। হয়তো সরাসরি ওভাবে না আসলেও প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে এই সময়ের মধ্যে কবি কে ছিলেন, বা লিরিক্যাল ব্যালান্সের প্রকাশনীর মাধ্যমে ওই সময়টা কোথায়। এই স্পেসিফিক দুটো টার্ম একটু মনে রাখার চেষ্টা করবেন, এরা একটু আলাদা ইম্পর্টেন্সের অধিকারী। তো রোমান্টিসিজমের আগে আমরা মনে রাখবো যে ফ্রেঞ্চ রেভলিউশনের একটা ইম্প্যাক্ট, এবং তারপরে রুশো এবং ভলতেয়ারের লেখার একটা আবেদন, এবং এর আগে একেবারে আরো আগে 1 শতাব্দী আগে আমেরিকার স্বাধীনতা এবং তার যে ইফেক্ট ইংল্যান্ডের সোসাইটিতে এসেছিল, পরবর্তীতে এই যে ভ্রাতৃত্ব, স্বাধীনতা, মৈত্রী, এসবের ইফেক্ট সবকিছু মিলে একটা ট্রানজিশনাল পিরিয়ড। এবং ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে সাহিত্য, স্থাপত্যকলা, সঙ্গীত, সবকিছু, পেইন্টিং, সবকিছুর মধ্যে যে ইম্পর্টেন্সটা, সেটাই কিন্তু রোমান্টিসিজমের বৈশিষ্ট্য হিসেবে এসেছে। এবং এই বৈশিষ্ট্যগুলো সব থেকে বেশি কিন্তু ধারণ করেছেন ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ। কোলরিজের কবিতার মধ্যে কিন্তু আরো অনেক বেশি সুপার ন্যাচারালিজম বা আরো অনেক কিছু এসছে, এবং বলা হয় উনি দ্য মোস্ট রিপ্রেজেন্টেটিভ অফ রোমান্টিক। কিন্তু ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রে কিন্তু নেচারটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমে রোমান্টিসিজমের কি অ্যাসপেক্টগুলো একটু জাস্ট দেখে নিই। খুব বেশি ঝালাই করার প্রয়োজন নেই, জাস্ট এক নজর দেখে গেলেই হবে। ইমোশন অ্যান্ড ইমাজিনেশন, the sublime in nature, individualism, supernatural and exotic interest in the past। এর মধ্যে আমরা এই তিনটে পাবো একদম ওয়ার্ডসওয়ার্থের সাথে, আর সুপারন্যাচারালটা মূলত কোলরিজের সাথে বেশি যাবে। যেহেতু দুজন কবি নিয়েই কথা বলবো, একবারে বলে দিচ্ছি। আর ইন্টারেস্টিং পাস্ট আসলে দুজনের মধ্যে আছে, তবে কোলরিজের এই কবিতাগুলোর মধ্যে আপনারা পাবেন। এবং ওয়ার্ডসওয়ার্থের এই ওড অন ইন্টিমেশনসের মধ্যে আপনারা সরাসরি পাস্টের যে ট্রানজেকশন, মেন্টাল ট্রানজেকশন, এটাও পাবেন। এবং সেই সাথে টিনটার্ন অ্যাবের মধ্যে কিন্তু 5 বছর পরের কথা অলরেডি বলা আছে। তাহলে এই সবগুলো ক্যারেক্টারিস্টিক্স আমরা এই 5টি কবিতার মধ্যে পেয়ে যাব। এখন অলরেডি যেটা বলেছি যে ফার্স্ট জেনারেশনের রোমান্টিক কবি বলতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কোলরিজ আছেন, এবং সেকেন্ড জেনারেশনের কবিদের মধ্যে আপনাদের সিলেবাসে লর্ড বাইরন ছাড়া বাকি শেলি এবং কিটস অলরেডি আছেন।
এবং এখানে ভাষার ক্ষেত্রে মনে রাখবেন ভাষা কিন্তু খুব কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, লিরিক্যাল এবং এক্সপ্রেসিভ। এবং এখানে জনরগুলো বা সাধারণ মানুষের কথাবার্তা নিয়ে সাধারণ মানুষের জীবন চিন্তা ভাবনাই বেশি। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলোর মধ্যে কিন্তু একটু ফিলসফিক টোন আছে, উনি সবগুলো কবিতা একটু মেডিটেটিভ টোন থেকে লেখেন এবং প্রকৃতি ওনার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্স রাখে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার ক্ষেত্রে ওনার এই টাইটেলগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। হাই প্রিস্ট অফ নেচার, এটা ক্রিটিকরা ওনাকে টাইটেল দিয়েছিলেন হাই প্রিস্ট অফ নেচার, কিন্তু উনি নিজেকে কি বলেছেন, অর্শিপার অফ নেচার। হাই প্রিস্ট অর্শিপার নিজেকে একটু ডিভেলুয়েট করেছেন। লেক পয়েন্ট, কারণ অ্যাস্ট্রি কোলরিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং সাউদি, এই তিনজন কিন্তু আমরা জানি লেক ডিস্ট্রিক্টে একসময় জীবনের কোনো না কোনো সময় ছিলেন। লেক ডিস্ট্রিক্ট পয়েন্ট হিসেবে যদি প্রশ্ন আসে যে হু ইজ দ্য লেক ডিস্ট্রিক্ট পয়েন্ট, অ্যাস্ট্রি কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থ, যে দুজনের একজন থাকলে উত্তরটা আপনারা পেয়ে যাবেন এবং দুজন থাকলে দুজনকে দিয়ে দিবেন। এ ডিভোটি অফ প্যান্থিজম, প্যান্থিজম ইজ ইম্পর্টেন্ট কারণ প্যান্থিজম আসলে টিনটার ন্যাবের সাথে সরাসরি রিলেটেড। আর ওড অন ইন্টিমেশনের মধ্যে আসলে আমরা প্যান্থিজমের থেকে বেশি প্রি এক্সিস্টেন্সটা পাবো, কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পুরো কবিতার মধ্যে প্যান্থিজম বিষয়টা অনেক বেশি প্রমিনেন্ট। যাই হোক, আর্লি লাইফ সম্পর্কে বায়োগ্রাফি সম্পর্কে খুব বেশি বলবো না, আমরা জাস্ট একটু পড়ে চলে যাই যে 1770 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডের কাম্বারল্যান্ডের, এবং ওনাকে বলা হয় লেক পয়েন্ট, যেটা অলরেডি বলেছি। এবং ওনার জীবনে আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে 1790 সালে উনি যে ওয়াকিং ট্যুরটা দিয়েছিলেন, যেটা আসলে ওই সময়ে ফ্রেঞ্চ রেভলিউশনের ফলে ইংল্যান্ড যে ইউরোপে যে পরিবর্তন, সেটা কিন্তু তার রোমান্টিক মুভমেন্টের ক্ষেত্রে খুব কাজে লেগেছিল। এই ইনফ্লুয়েন্সটাই পরবর্তীতে অ্যাস্ট্রি কোলরিজের সাথে কোলাবোরেশনে লিরিক্যাল যে ব্যালান্স এবং সেটা পাবলিকেশনের ফলে যে পরিবর্তন, একটা নতুন যুগের যে প্রবর্তন, সেই জিনিসটাকে করেছিল। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। যে অলরেডি বললাম যে কোলাবোরেশন উইথ কোলরিজ ইন লিরিক্যাল ব্যালান্স ইন 1798, এটুকু ইনফরমেশন মোর দ্যান এনাফ। তো যাই হোক, উনি মারা গেছেন হচ্ছেন উনি বিয়ে করেছেন ম্যারি হ্যাচিনসনকে 1802-তে। আর মৃত্যু সময়টা একটু মনে রাখবেন, 1770 থেকে 1850, বলা যায় প্রায় 80 বছর। কিন্তু শেষের উনি যদিও পয়েট লরিয়েট ছিলেন, শেষের প্রায় 13 বছর ওনার কিন্তু কোনো ইফেক্টিভ রাইটিং ছিল না। মূলত 1798 থেকে 1808 এই সময়টাই কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সব থেকে ইফেক্টিভ টাইম, এবং যতগুলো কবিতা আপনারা পাবেন মোটামুটি এই টাইম ফ্রেমের মধ্যে পাবেন। টাইম ফ্রেমটা একটু মনে রাখার চেষ্টা করবেন, বিশেষ করে আমাদের যেহেতু ওয়ার্ডসওয়ার্থের খুব বেশি কবিতা নেই, দুটো কবিতা পাবলিকেশন টাইমটা মনে রাখতে পারলে বেটার, দ্য মোর দ্য মেরিয়ার। টিনটার অ্যাবের পুরো দুটো কবিতারই কিন্তু টাইটেল অনেক বড়, এবং এই পুরো টাইটেলটার মধ্যে কিন্তু আমরা এটার পুরো থিমেটিক জার্নিটাই পেয়ে যাই। লাইন্স কম্পোজড এ ফিউ মাইলস অ্যাবভ টিনটার্ন অ্যাবে অন রিভিজিটিং, দেখুন রিভিজিটিং দ্য ব্যাঙ্কস অফ দ্য ওয়ে ডিউরিং আ ট্যুর, জুলাই 13, 1798। প্রথমে এসছে কি লাইন কম্পোজড এ ফিউ মাইলস অ্যাবভ টিনটার্ন অ্যাবে, মানে কি টিনটার্ন অ্যাবে নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু টিনটার্ন অ্যাবে থেকে কিছুটা দূরে চলে যাওয়া হচ্ছে, এবং সেই সাথে কি এটা একটা রিভিজিটিং, মানে আগে একবার ভিজিট হয়েছে, এবং এটা কবে হয়েছে, রিভিজিটিংটা হচ্ছে 1798 সালে। এবং আমরা জানি ওয়ার্ডসওয়ার্থ, মানুষের ওয়ার্থ আপনার মূল্যায়ন কখন হচ্ছে, যখন আপনি আপনার সাবজেক্টে অন্তত 5টি বছর দিয়েছেন অনার্স মাস্টার্স মিলিয়ে, তাহলে এই 5 বছর পরে ওনারও কথার অনেক বেশি ওয়ার্থ চলে এসছে। তো এই 5 বছর আগে এবং পরে এই জার্নিটা আমরা মনে রাখবো যে ওয়েন নদীতে উনি এসেছিলেন 5 বছর আগে। এবং নিজেকে দিয়েও যদি তুলনা করেন যে 5 বছর আগে আপনার চিন্তা ভাবনা আর 5 বছর পরে আপনার চিন্তা ভাবনা নিশ্চয়ই অনেক বেশি ম্যাচিউরড হয়েছে। 5 বছর আগে আপনি যে কোনো কিছু দেখে অনেক বেশি আনন্দিত হতেন, কিন্তু এখন আপনি যাই দেখেন সমালোচনা করার চেষ্টা করেন, ভেতরে বোঝার চেষ্টা করেন, নিজের মতো করে নিজের যে ফিলোসফি সেটাকে ইম্পোজ করার চেষ্টা করেন। এই কবিতার মধ্যেও ঠিক তাই এসেছে। ওয়ার্ডসওয়ার্থ ওয়ার্ক অ্যান্ড এ সেমিনাল পোয়েম অফ রোমান্টিক মুভমেন্ট, এটা কিন্তু টিনটার্ন অ্যাবে, ওড অন ইন্টিমেশন দুটোই কিন্তু খুব সেমিনাল পোয়েট্রি, এবং এগুলো বলা যায় লিরিক্যাল ব্যালান্সে পাবলিকেশনের ফলে রোমান্টিসিজমের যে মূল ধারণাটা সেটা কিন্তু এটাকে এক্সপ্রেস করেছে। যাই হোক, এবার আমরা সামারিতে আসি। টিনটার্ন অ্যাবেতে প্রথমেই কবি কিন্তু একটা পাস্ট রেমিনিসেন্স করছেন, যে আমি এখনো এখানে যখন এসেছে আগের মতোই এই মাউন্টেনগুলোকে দেখতে পাচ্ছি, গাছগুলোকে দেখতে পাচ্ছি, ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি, সবগুলো কিন্তু আগের মতো আছে। এখনো দেখতে পাচ্ছি যে বনের মাঝখানে ওইরকম ধোঁয়া আসছে, মনে হচ্ছে যে ওখানে কোনো মানুষ আগুন জ্বালিয়েছেন বা কোনো সেক্লুডেড হারমিট আছেন। এ ধরনের একটা এনভায়রনমেন্ট আগেও ছিল, এখনো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং ওই সময় 5 বছর আগে আমি যে আনন্দটা পেয়েছিলাম এবং 5 বছর পরে আমি যে চিন্তা ভাবনা করছি, দুটোর মধ্যে যে পার্থক্য, এই যে ট্রানজিশনটা, সেই জিনিসটা নিয়ে কিন্তু কবিতাটা লেখা।
The poem is a monologue spoken by Wordsworth as he revisits the scenic beauty of the river Wye in Wales after a 5 years absence. মনোলগ কেন? ড্রামাটিক মনোলগ না, কিন্তু আমরা কিন্তু ড্রামাটিক মনোলগ নিয়েও প্রচুর কথা বলবো। ড্রামাটিক মনোলগে কিন্তু একজন সাইলেন্ট স্পিকার থাকে এবং সেই সাথে ড্রামাটিক মনোলগে একটা ড্রামাটিক ইভেন্ট ঘটে। এখানে কোনো ড্রামাটিক ইভেন্ট নেই, এটা জাস্ট নিজের ফিলোসফি, নিজের চিন্তা ভাবনা। দ্যাটস ওয়াই ইটস আ সিঙ্গেল মনোলগ। এখানে একজন স্পিকার পাবো, আমরা ডরথিকে পাবো, ওর বোন, কিন্তু এটা সিম্পল মনোলগ। He observes the tranquil, rustic landscape and reflects on how the memory of the beauteous form has sustained him during the time. ল্যান্ডস্কেপ বা সেটিংটা কি? ট্রাঙ্কুয়েল এবং রাস্টিক। কারণ প্রথমে আমরা কি বলছিলাম যে ওই নদীর পাড়ে উনি মনে করছেন যে এই ফাউন্টেনটা আমি দেখেছি, এই নদীর শব্দ শুনেছি, এই বড় বড় সিডার গাছগুলোকে দেখেছি এবং এই সব কিছু একই রকম আছে। তার মানে এটা একটা রাস্টিক বা রুরাল একটা এনভায়রনমেন্ট। This recollection has not only provided tranquil restoration but has also influenced his moral character. এখন এই কবিতাটার মধ্যে যে জিনিসগুলো মূলত আসবে, যে এই কবিতায় প্রাথমিকভাবে উনি যখন 23 বছর বয়সী ছিলেন তিনি প্রকৃতির এই আউটার বিউটিতে অনেক বেশি মুগ্ধ হয়ে যেতেন। তিনি নিজেকে কিভাবে বর্ণনা করেছেন? ডিয়ারের সাথে, একটা হরিণ ছানার সাথে, একটা ছোট বালকের সাথে, যে ঝর্ণার মতো তিনি যে কোনো আউটার সেন্সরি দেখলে অনেক বেশি ইনফ্লুয়েন্সড হতেন। কিন্তু 5 বছর পরে যখন তিনি এখানে এসেছেন, 5 বছর পরে কিন্তু প্রকৃতি তাকে এখনো মুগ্ধ করছে, কিন্তু এই মুগ্ধতার মধ্যে ওই ব্রুটিশ ভাবটা নেই, যেটা একজন বিস্ট এর মতো, মানে বাইরের প্রকৃতি দেখে যে ইনফ্লুয়েন্স হওয়া সেই জিনিসটা নেই। রাদার এই প্রকৃতি এখন তাকে একটু মেডিটেটিভ করে, একটু মেলাঙ্কলিক করে এবং সে বোঝার চেষ্টা করে যে আমার মধ্যে যে এই যে ট্রানজিশনটা, এই 5 বছর ট্রানজিশনটা কেন হয়েছে, কারণ আমি এখন এটার মধ্যে একটা ডিপ মেসেজটাকে নেওয়ার চেষ্টা করি। এবং এখানেই কিন্তু প্যান্থিজমটা চলে আসে, যে প্রকৃতির মধ্যে প্রত্যেকটা উপাদানের মধ্যে যে একটা হিলিং এবং সোলেস দেওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা চলে আসে। এখানে কিন্তু নেচারের রোলটা আসে, যে নেচারের রোল কি? নেচার হচ্ছে কমফোর্ট দেয়, সোলেস দেয়, নেচারের একটা হিলিং পাওয়ার আছে। এবং আমরা যখন একটু ম্যাচিউরড হই, একটু বড় হই, তখন আমরা কি করি? আমরা বড় হওয়ার সাথে সাথে নিজের জ্ঞানগুলো কিন্তু অন্য কাউকে দিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানেও কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে তার বোন আছে ডরথি। সো ওয়ার্ডসওয়ার্থ যেমন একদিকে ব্যক্তিগতভাবে ল্যামেন্ট করছেন যে আমি আগে যা ছিলাম, যেভাবে প্রকৃতিকে দেখতাম, এখন তার দেখতে পাচ্ছি না, তাহলে এখন আমি কি করবো? এখন আমি আমার যে বোন আছে ডরথি, তাকে বলছে যে তোমার মধ্যে আমি আমার নিজের ওই ফর্মার সেলফটাকে দেখতে পাচ্ছি, এবং ফর্মার সেলফটার মাধ্যমে একসময় তো আমি চাই যেভাবে প্রকৃতি আমাকে এই কমফোর্টটা দিচ্ছে, সোলেসটা দিচ্ছে, একটা নার্সিং রোল প্লে করছে, তোমার সাথেও যেন একই জিনিস হয়। এবং সেই সাথে আমি চাই যে তোমার এই যে এখনকার ফরম্যাট, এই সময়টা যেন আরো বৃদ্ধি পায়, এবং আমি একদিন এই সময় থাকবো না, কিন্তু তোমার স্মৃতিতে আমি থেকে যাব, তুমি জানবে যে আমি এভাবে তোমার সাথে এসেছিলাম, একই রকম ভাবে নেচার আমাদের ইনফ্লুয়েন্স করেছিল। তাহলে পুরো কবিতার মূল সারমর্ম কি? প্রকৃতি ওয়ার্ডসওয়ার্থের মনে কি ধরনের ইফেক্ট ফেলেছেন, এবং ওয়ার্ডসওয়ার্থের ওই সময় প্রকৃতি এক ধরনের আনন্দ দিতেন, এখন একটা মেডিটেটিভ ফিলোসফিক্যাল এক ধরনের বিশ্বাস নিয়ে আসেন। এবং এই যে সিনিক বিউটিটা, এই বিউটিটা যখন উনি ওনার বর্তমান জীবনে, নাগরিক জীবনে খুব বিষাদময়তা, খুব কি বলবো, খুব ব্যস্ততার মধ্যে থাকেন, তখন নিজের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য এই স্মৃতিটা তিনি নিয়ে আসেন। যদিও সিনটার আবেদন এখন অনেক বেশি ফিলোসফিক, কিন্তু এটা এখনো তাকে ওভাবে সোলেস দেয়, এবং শেষ হয়েছে কি এক ধরনের প্রার্থনার মধ্যে, যে ডরথির জন্য যেন প্রকৃতি একই রকম ভাবে রোল প্লে করে। তো এখানে কি যে থিমগুলো, সেগুলোর মধ্যে আছে পাওয়ার অফ নেচার, নার্স, দ্য গাইড, দ্য গার্ডিয়ান। প্রশ্ন আসতে পারে যে হোয়াট রোল ডাজ দ্য নেচার প্লে? নার্স, গাইড, গার্ডিয়ান, 3টে রোলই কিন্তু আছে। আবার এমন আসতে পারে যে কোন রোলটা প্লে করেনি, তো এই 3টার বাইরে যেটাই আসবে আমরা সেটা দিয়ে দিব। তাহলে প্রকৃতির প্রথম রোলটাই কি? একটা নার্স হিসেবে কাজ করে। নার্স হিসেবে কারণ প্রকৃতি নার্চার করে, ছোটবেলা থেকে ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির কোলে বড় হয়েছেন এবং প্রকৃতি তার সেলসকে কাম করতে সাহায্য করেছেন। এবং তিনি ডরথিকেও বলেছেন যে মানুষ যখন প্রকৃতির কোলে বড় হয়, তার কিন্তু পার্সোনালিটি অনেক বেশি ওই ধরনের, অনেক বেশি ট্রাঙ্কুল হয়, এবং যা পরবর্তীতে কবিকে যে কোনো কষ্টের বাস্তবতা থেকে দূরে রাখতে সাহায্য করে। এবং গার্ডিয়ান এবং গাইড কেন? প্রকৃতি মানুষকে সঠিক পথে চালনা করার একটা শক্তি দান করে। রোল অফ মেমোরি, এই পুরো কবিতাটা কিন্তু রিকালেক্টেড, এটা কিন্তু রিভিজিটে। সো রিকালেকশনের একটা ব্যাপার আছে। এবং ওয়ার্ডসওয়ার্থের আমরা যদি পোয়েটিক ফিলোসফিটা দেখি, সেটা কি ছিল? পোয়েট্রি ইজ স্পন্টেনিয়াস ওভারফ্লো পাওয়ারফুল ফিলিংস। এখন পাওয়ারফুল ফিলিংসটা কখন হবে? রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, মানে আপনি যখন শান্তভাবে ওই প্রকৃতির আপনার ইমোশনগুলোকে রিকানেক্ট করেন, তখনই কিন্তু
কবিতা চলে আসে ওয়ার্ডসওয়ার্থের ফিলোসফি এই অনুযায়ী। তো এই জন্য মেমোরি একটা বড় রোল প্লে করছে, যে ওই নদীর এই মেমোরিটা আমার মনের মধ্যে আসার পরে যে আন্দোলনটা তোলে সেটা আমাকে প্রকৃতি এই সোলেস পাওয়ারটা আমাকে বাস্তবতা থেকে এক ধরনের কি বলবো এক ধরনের সান্ত্বনা দেয়। সো এটা হচ্ছে রোল অফ মেমোরি। এখন মজার বিষয় হচ্ছে দুটো কবিতার মধ্যে আমরা মানব জীবনের 3টে এবং পরবর্তীতে 4টা রোল পাবো, এবং এই 3টে রোলের সাথে কিভাবে প্রকৃতিকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে সেটা কিন্তু তিনি কথা বলছেন। যেমন বাল্য, তারপর আসছে কি ইউথ, তারপর আসছে ম্যাচুরিটি। আমরা যখন শিশু থাকি, শিশুরা কিন্তু সবকিছুতে ছোট ছোট আনন্দ পায়, সেন্সরি পাওয়ারটাই তাদের বেশি থাকে। ইউথে কি হয়, ইউথে আমরা আরেকটু ডেভেলপ করি, কিন্তু মূলত তখন আমরা আউটার নলেজটাই রাখি। কিন্তু ম্যাচুরিটির ক্ষেত্রে আমরা প্রকৃতির সবকিছুর মধ্যে একটা ফিলোসফিক ব্যাপার খুঁজে পাওয়ার চেষ্টা করি। একটু পড়া যায়। এ টাইম অফ থটলেস ইউথ characterized by a purely physical and almost animalistic joy in nature। একটা শিশুকে প্রকৃতিতে ছেড়ে দিলে সে আনন্দ পাবে, সে দৌড়বে, ছুটবে, এবং সেটাই ওয়ার্ডসওয়ার্থের সাথে হয়েছে। পরবর্তীতে ইউথে কি হয়েছে, অ্যান ইন্টারমিডিয়েট স্টেজ হয় নেচার বিকামস আ প্যাশন ফুল অফ অ্যাকিং জয়স অ্যান্ড ডিজি র্যাপচার্স বাট স্টিল লার্জলি এ সেন্সরি এক্সপিরিয়েন্স। আমরা যখন ইউথে থাকি তখনও কিন্তু প্রকৃতির আউটার নলেজটাই আমাদের ভালো লাগে, আমরা কিছুটা রিলেট করতে পারি, কিন্তু মূলত আমাদের ফিলোসফিক ব্যাপারটা আসে যখন আমাদের বয়স বাড়ে, ম্যাচুরিটি চলে আসে, তখন কি আসে, এ মোর রিফ্লেক্টিভ অ্যান্ড ফিলোসফিক্যাল কানেকশন। এই সময় কিন্তু প্রকৃতি মূলত আমাদের গাইড এবং গার্ডিয়ান হিসেবে কাজ করে। তাহলে আমরা এই কবিতার মধ্যে প্রশ্ন আসতে পারে যে হোয়াট 3 স্টেজেস ওয়ার্ডসওয়ার্থ মেনশন ইন টিনটারন্যাবে, তাহলে কি আসবে, বয়হুড, ইউথহুড অ্যান্ড ম্যাচুরিটি। তাহলে আমাদের এখানে আমরা পাবো হচ্ছে শৈশব, তারুণ্য এবং পরবর্তীতে পরিণত বয়স। আবার ওদের মধ্যে আরেকটা অংশ বেড়ে যাবে। প্যান্থেইজম এন্ড স্পিরিচুয়ালিটি, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। প্যান্থেইজম এখানে আছে এই জন্য কারণ প্রকৃতির সব জিনিসের মধ্যে ওয়ার্ডসওয়ার্থ এই কবিতার মধ্যে সরাসরি বলেন যে এখানে কিন্তু মিনেস্ট ফ্লাওয়ারটা আমার মধ্যে খুব ডিপ একটা চিন্তা ভাবনা আনতে পারে, যেটা ওদের মধ্যেও আমরা পেয়ে যাব, যে এখানে প্রকৃতির সবকিছু, সব জিনিসের মধ্যে আমি একটা ফিলোসফিক, একটা মেডিটেটিভ জিনিস নিয়ে আসি। এই প্যান্থেইজম মানে প্রকৃতির সবকিছুর মধ্যে ঈশ্বরের বাস, এই জিনিসটাই প্যান্থেইজম, এবং এই প্যান্থেইজম কিন্তু টিনটারন্যাবের মূল থিম। রোল অফ ডরথি, ডরথি নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, যে প্রশ্ন খুব সিম্পল হয়তো প্রশ্নটা আসবে যে হু ওয়াজ উইথ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যাট টিনটারন্যাবে, তখন উত্তরটা আসবে ডরথি। আর আরেকটা প্রশ্ন আসতে পারে যে হোয়াট হি ওয়ান্টেড ফর ডরথি, ডরথির জন্য তিনি কি চেয়েছেন, ডরথির জন্য চেয়েছেন যে নেচার তার জন্য যে রোলটা প্লে করেছে নার্স, গার্ডিয়ান, গাইড, সে একই জিনিস যেন ডরথির সাথেও একই রোল প্লে করে। এবং আরেকটা প্রশ্ন কি আসতে পারে, আরেকটা প্রশ্ন আসতে পারে যে একটা ফেমাস কোটেশন যে নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, তো এটা সরাসরি উনি ডরথি থেকে বলেছিলেন, সেই কোটেশনটা রিলেটেড হয়ে আসতে পারে যে এই কোটেশনটা ওয়ার্ডসওয়ার্থ কাকে বলেছেন। এই ধরনের প্রশ্ন আপনাদের আসবে। এখন লিরিক্যাল স্টাইলে বলি, এটা এ ধরনের কবিতা যেগুলো খুব মেডিটেটিভ, নিজের ফিলোসফিক চিন্তা ভাবনা চলে আসে, সাধারণত এগুলো ব্ল্যাঙ্ক ভার্সেই হয়, কারণ এগুলোকে যেহেতু চিন্তা ভাবনা, এটা একটা স্পন্টেনিয়াস ফ্লো আসবে, এবং এই জন্য এটা মূলত ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। আয়াম্বিক, পেন্টামিটার এবং ব্ল্যাঙ্ক ভার্স। ল্যাঙ্গুয়েজ ইলেভেটেড, এক্সপ্রেসিভ, থটফুল, এবং এখানে যদি টোন সম্পর্কেও বলে তাহলে আপনার উত্তর দেবেন ফিলোসফিক, মেডিটেটিভ, এক্সপ্রেসিভ। এবং পুরো রোমান্টিসিজম নিয়ে কিন্তু আমরা কথা বলেছি, ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব এক্সপ্রেসিভ হয়। সো এই রিলেটেড যত টার্মগুলো থাকবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রে অটোমেটিক ওই টোনটা ওখানের সাথে কানেক্ট হয়ে যাবে, কিওয়ার্ডের সাথে জাস্ট কানেক্ট করে দিবেন। ইটস স্ট্রাকচার ইজ মোর লাইক এ স্ট্রিম অফ কনসাসনেস। স্ট্রিম অফ কনসাসনেস টার্মটার সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত, ভার্জিনিয়া ওলফের নভেলের মধ্যে আমরা মূলত এটা বেশি পাই। স্ট্রিম অফ কনসাসনেস হচ্ছে যখন আমরা মোমেন্টারি রিয়েলাইজ করতে পারি সেই জিনিসটা কিন্তু স্ট্রিম অফ কনসাসনেস, মানে যখন আমাদের মধ্যে কনসাসনেসটা ফ্লো করে। তো এখানেও কিন্তু ওয়ে নদীর 5 বছর আগের ওয়ার্ডসওয়ার্থ, 5 বছরের পরের ওয়ার্ডসওয়ার্থের মধ্যে এক ধরনের কনসাসনেসের কিন্তু স্ট্রিমনেস চলে আসছে, দ্যাটস ওয়াই ইটস স্ট্রিম অফ কনসাসনেস। আর এটার মোটামুটি 162 লাইন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা গুলো একটু বড়ই হয়, 5 ভার্স আর 162 লাইন্স, এটুকু মনে রাখলেই চলবে কত লাইন এবং কতগুলো প্যারা। এবার আমাদের দ্বিতীয় কবিতা আসা যাক, ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি। এই দুটো কবিতা আসলে থিমেটিক দিক দিয়ে, ওয়ার্ডসওয়ার্থের ফিলোসফির দিক দিয়ে বলেন, কিংবা রোমান্টিসিজমকে কনভে করার দিক দিয়ে বলেন, দুটো কবিতায় মোটামুটি কিন্তু সিমিলার। এবং দুটো কবিতার মধ্যে একটা ট্রানজিশনের ব্যাপার আছে, ম্যাচুরিটির ব্যাপার আছে, যে ম্যাচিউরড মানুষ কি দেখে। শুধু পার্থক্য এখানে যে যেখানে টিনটারন্যাবে শুধু কথা বলা হয়েছে যে প্রকৃতিকে নিয়ে, প্রকৃতিকে বুঝতে গিয়ে মানুষের মধ্যে যে ট্রানজিশন, সেখানে ওড কিন্তু আরো বেশি মেডিটেটিভ।
ওর ইন্টিমেশনস অফ ইমর্টালিটির মধ্যে মূলত হচ্ছে চাইল্ডহুড নিয়ে, এবং চাইল্ডহুডের মাধ্যমে মানুষের মধ্যে যে সেলেস্টিক লাইটটা থাকে বা স্বর্গীয় ব্যাপারটা থাকে, শৈশবের মধ্যে মানুষ যা ফিল করে, না জেনে ফিল করে সেই জিনিসটা, এবং পরবর্তীতে যখন মানুষ ম্যাচিউরড হয়, প্রকৃতির থেকে একটু দূরে চলে যায় এবং বাস্তব জীবন তাকে যখন ধরে ফেলে, তখন সেই জিনিসটা থেকে দূরে চলে যায়, সেটা নিয়ে কথা হয়েছে। কিন্তু মূলত দুটোর মধ্যে কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মেডিটেটিভ যে টোনটা সেটা কিন্তু প্রমিনেন্ট। এবার ওর নিয়ে একটু কথা বলা যাক। ওন ইন্টিমেশনস অফ ইমর্টালিটি ফ্রম রিকালেকশনস অফ আর্লি চাইল্ডহুড। এই আর্লি চাইল্ডহুড শব্দটা দিলে কিন্তু আমরা অটোমেটিক বুঝে যাই যে এখানে চাইল্ডহুডের একটা ব্যাপার আছে। আর রিকালেকশন মানে কি, অলরেডি কোনো কিছু আমাদের চাইল্ডহুডে রিকালেক্টেড ছিল কিন্তু এখন আমরা আর খুঁজে পাচ্ছি না। এবং ওর অন ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, তার মানে ইমর্টালিটি নিয়ে কোনো একটা কথা আছে, এবং ইমর্টালিটি শব্দটা অবশ্যই হেভেনলি ব্যাপার। তাহলে অলরেডি কিন্তু থিমটাকে যদি আমরা ভেঙে ভেঙে ভাগ করি, তাহলে অলরেডি বুঝে যাওয়া যায় যে এটার মধ্যে নিশ্চয়ই এমন কোনো ব্যাপার আছে যেটা ইমর্টালিটির সাথে রিলেটেড, এবং সেটা আমাদের চাইল্ডহুডে রিলেটেড ছিল, এবং চাইল্ডহুডের সাথে যেটা এখন নেই এটাকে আমাদের রিকালেক্ট করতে হচ্ছে। অটোমেটিক আপনার মাথায় থিমটা চলে আসবে, নিশ্চয়ই চাইল্ডহুডে আমাদের ইমর্টালিটির সাথে বা স্বর্গীয় কোনো ব্যাপারের সাথে খুব কানেকশন ছিল, যেটা এখন আমরা আর মনে রাখতে পারছি না। তো আমাদের রিলিজিয়াস বিলিভ অনুযায়ী আত্মা কিন্তু বা ছোট বাচ্চারা কিন্তু স্বর্গে থাকে, এবং উপর থেকে হেভেনে যখন তারা থাকে, তারপর তারা যখন আসে, তাদের মধ্যে ওই স্বর্গীয় ব্যাপারটা, স্বর্গ তখন তাদের ক্লোজ থাকে। কিন্তু মানুষ যত বড় হতে থাকে তত কিন্তু তার মধ্যে ম্যাচুরিটি আসতে থাকে, বাস্তব জীবন তাকে গ্রাস করে, সে আস্তে আস্তে এটা ভুলে যায়। এই যে ভুলে যাওয়াটা, সেই জিনিসটাকেই কিন্তু এক ধরনের ল্যামেন্টেশন এখানে করা হয়েছে। এবং শেষটা যেমন এর আগে টিনটার ন্যাবেতেও শেষ হয়েছে এক ধরনের পজিটিভিটি দিয়ে, এখানে কিন্তু একটু পজিটিভিটি দিয়ে শেষ হবে, যে এটার মধ্যে দুঃখ করার কিছু নেই। আবার আমরা এই অংশটা, যদিও আমাদের মধ্যে ওই সেলেস্টিয়াল লাইটটা নেই, কিন্তু ওটার কিন্তু আমরা মেডিটেট করে একটা ফিলোসফিক মাইন্ড পাচ্ছি। সো ওইখানে একটা পজিটিভ টোন দিয়ে এটা শুরু হচ্ছে, মেলাঙ্কলিক টোন দিয়ে শুরু এবং পজিটিভিটি দিয়ে শেষ। যাই হোক, একটু ভিতরে দিক করা যাক। This is one of Wordsworth's most profound and complex poems, complete in 1804 and published in 1887. The deepest philosophical work explored the theme of childhood, memory, and the loss of innocence. মূলত উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স আপনারা নিশ্চয়ই রোমান্টিক পোয়েট্রির মধ্যে পড়েছেন, সেটার সাথে কিন্তু এটাকে সরাসরি রিকানেক্ট করা যায়। উনি দুটো কালেকশনের মধ্যে যে জিনিসটা বোঝাতে চেয়েছেন, যে চাইল্ডহুডের মধ্যে মানুষের মধ্যে যে ইনোসেন্স ব্যাপার থাকে, যেমন লিটল ল্যাম্প হু মেড দি, এই টাইপ একটা ব্যাপার, সেটা আবার আস্তে আস্তে মানুষের মধ্যে থেকে চলে যায়, এক্সপিরিয়েন্সে উঠে এটা হয়ে যায় টাইগারের মতো। সো এই যে ট্রানজিশনটা, এটাই কিন্তু ওর্ড অফ ইন্টিমেশনস অফ ইমর্টালিটির মূল কথা। ওনারা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পায়োনিয়ার এবং উইলিয়াম ব্লেক ছিলেন প্রিকার্সার। তো এভাবে আপনারা মনে রাখতে পারেন যে প্রিকার্সারের যে মূল থিমটা, সেটাই কিন্তু পায়োনিয়ার এই ওডের মাধ্যমে রিফ্লেক্ট করে দিয়েছেন। হি সেলিব্রেটেড ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি ফ্রম রিকালেকশনস অফ আর্লি চাইল্ডহুড ইজ লঙ্গার ওয়ার্ক কন্টেনিং 204 লাইন্স। চিন্তা করতে পারেন, 204টা লাইন। এবং কবিতাগুলো বড় বড় কিভাবে মনে রাখা যায়, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওয়ার্ডের ওয়ার্থ আছে, এবং ওয়ার্ডের ওয়ার্থ আনার জন্য এটাকে বড় করতে হয়। সো সেই হিসেবে আপনারা মনে রাখতে পারেন প্রত্যেকটা ওয়ার্ডের খুব ওয়ার্থ আছে, এবং এই জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লাইনগুলো অনেক বড় বড়। দিস পোয়েম ইজ এ ইররেগুলার পিন্ডারিক ওড। পিন্ডারিক এবং হোরাসিয়ান ওড নিয়ে কিন্তু অনেক বেশি কথা হয়েছে, সো এটা নিয়ে আর রিপিট করলাম না। ইটস ডিভাইডেড ইন্টু 11 স্টেঞ্জাস অ্যান্ড ক্যান বি সিন অ্যাজ হ্যাভিং 3 ডিস্টিংক্ট মুভমেন্ট। 11টা স্টেঞ্জা এবং সেই সাথে 3টা ডিস্টিংক্ট মুভমেন্ট কিন্তু এখানে আছে। প্রথমে আসা যাক স্টেঞ্জা 1 থেকে 4-এ, দ্য লস অফ ভিশন। প্রথমে কিন্তু এক ধরনের ল্যামেন্টেশন দিয়ে শুরু হয়েছে। ল্যামেন্টেশনটা কি, যেটা ইতিমধ্যে বললাম, যে আমরা যখন চাইল্ডহুডে থাকি তখন কিন্তু আমরা যে জিনিসটা আমাদের মধ্যে যে গ্লোরিটা ছিল, সেই গ্লোরিটা আস্তে আস্তে চলে যায়। আমরা যে জিনিসটা আগে অনেক বেশি হেভেনলি ওয়েতে দেখতে পারতাম, সেই জিনিসটা আমাদের মধ্যে থাকে না। আমাদের যে ভিশনটা, দেখতে পারার ক্ষমতা, স্বর্গীয় অনুভূতি, সেটাই চলে যায়। দ্য স্পিকার বিগিনস উইথ ল্যামেন্টিং এ প্রোফাউন্ড লস। হি ক্যান স্টিল সি দ্য বিউটি অফ নেচার, দ্য রেইনবো, দ্য রোজ, দ্য মুনলাইট, বাট সার্টেন গ্লোরি হ্যাজ পাসড অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। এখানে প্রশ্ন আসবে যে উনি কি দেখতে পান কিন্তু কি পান না। রোজ, রেইনবো, মুনলাইট একই রকমই দেখতে পাচ্ছেন, কিন্তু কি চলে গেছে? দ্য হেভেনলি গ্লোরি। MCQ আসতে পারে, which is lost, the heavenly glory. He feels a sense of grief because he can no longer perceive the world with the same celestial light and freshness he did in his youth. এবং দুঃখটা কিসের? দুঃখটা হচ্ছে যে এখনো আমি প্রকৃতি আউটার বিউটিটা দেখতে পারি, কিন্তু ভিতরে যে ডিভাইন যে মিনিং, সেই জিনিসটা এখন আমার কাছ থেকে চলে গেছে। The doctrine of
প্রি এক্সিস্টেন্স, ওই যে আগে বললাম প্রথমে ছিল হচ্ছে প্যান্থিজম বেশি, ওখানে প্রি এক্সিস্টেন্সের কিছু অংশ ছিল, এবার কিন্তু আমাদের প্রি এক্সিস্টেন্স একটু বেশি ইম্পর্টেন্ট। এখানে মূলত প্রি এক্সিস্টেন্সটাই মূল থিম, কারণ পুরো জিনিসটাই কিন্তু রিকালেক্টেড ফ্রম চাইল্ডহুড। চাইল্ডহুডে প্রি এক্সিস্টেন্স ছিল কি হেভেনলি বিইং এর, আর এখন কি, এখন সেটা নেই। টু এক্সপ্লেন দিস লস, ওয়ার্ডসওয়ার্থ ইন্ট্রোডিউস এ কনসেপ্ট borrowed from the Platonic philosophy, the idea that the human soul existed in a divine realm before birth. Our birth is but sleep and forgetting. এখানে আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, টেকনিক্যাল কারণে কিছু স্লাইড একটু ওলটপালট হয়ে গেছে, তবে কোটেশনগুলো আপনারা সবগুলোই পাবেন। আর আপনাদের যে লেকচার শিটটা প্রোভাইড করা হবে সাপ্লিমেন্টারি, সেখানের মধ্যে আপনারা কোডগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে কিন্তু এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে প্রি এক্সিস্টেন্স, আমরা যখন বড় হই আমাদের ঘুমের মতো যে ব্যাপারটা থাকে, আমরা যখন এই পৃথিবীতে চলে আসি তখন আমরা আসলে ভুলে যাই যে কোন মানুষগুলো, এই মানুষগুলো যখন স্বর্গীয় উদ্যানে ছিল, অ্যাকর্ডিং টু ক্রিশ্চিয়ান রিলিজিয়াস ভিউ, আমরা যখন স্বর্গীয় উদ্যানে ছিলাম তখন আমাদের মধ্যে যেই চিন্তা ভাবনাগুলো ছিল, আস্তে আস্তে আমরা যখন চলে এসেছি পৃথিবীতে তখন আমরা ভুলে গেছি। আবার মৃত্যুর পরে একটা ঘুমের মতো আমরা কিন্তু আবার ওখানে চলে যাব। সো এই পুরো জিনিসটা আসলে দুঃখ নিয়ে শুরু হয়েছে। In infancy, we are still trailing clouds of glory from the heavenly home, whereas as a child grows and becomes more engaged from the world and prison house earthly life begins. এখানে কোশ্চেনটা কি আসবে যে আমরা যখন চাইল্ডহুডে থাকি তখন আমাদের মধ্যে কি থাকে, আমাদের মধ্যে একটা হেভেনলি গ্লোরি থাকে, আমরা আকাশের মধ্যে মেঘের মতো যে গ্লোরিটা সেখানের মধ্যে থাকতে পারি, এবং আমরা যখন পৃথিবীতে চলে আসি, পৃথিবীকে উনি সিম্বলিক্যালি বা ম্যাটাফরিক্যালি কি দিয়ে রিপ্রেজেন্ট করেছেন, প্রিজন হাউস, যে পৃথিবীটা আমাদের বাস্তব জীবনটাকে আমাদের প্রিজন হাউসের মতো অ্যাটাচ করে ফেলেছে। Stanza 9 to 11, the consolation of maturity. In the final movement, the speaker finds solace. Though the visionary glimpse of childhood is gone, it is আচ্ছা, যখন আমরা শৈশবে থাকি বা যখন আমরা ছোট থাকি তখন আমাদের মধ্যে কি হয়, আমাদের মধ্যে মনে হয় যে ট্রেলিং ক্লাউডস অফ গ্লোরি, আমাদের মধ্যে একদম হেভেনলি হোমের যে গ্লোরিটা সেটার কিন্তু একটা ট্রেল থেকে যায়। ট্রেল মানে কি, এক ধরনের পদচিহ্ন, মানে আমরা যখন ছোট থাকি এই যে আমরা যে হেভেনলি অ্যাবোর্ডে ছিলাম সেটার একটা ট্রেল থাকে, কিন্তু যত মানুষ আস্তে আস্তে বড় হয় তার মধ্যে থেকে এটা চলে যেতে থাকে, তখন সে কিসে কয়েদ হয়ে যায়, প্রিজন হাউস। হি বিকামস মোর এঙ্গেজ উইথ দ্য ওয়ার্ল্ড, এবং ওয়ার্ল্ডটাকে উনি কিসের সাথে তুলনা করেছেন, প্রিজন হাউস। তো এখানে প্রশ্ন আসবে যে ছোটবেলায় কি থাকে, ট্রেলিং ক্লাউডস অফ গ্লোরি, আর বড় হলে আমরা কোথায় ক্যাপচার্ড হয়ে যাই, প্রিজন হাউস। এই টার্মগুলো ছোট ছোট যে ডিকশনগুলো খুব পাওয়ারফুল ডিকশন, এগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবেন। আর এখানে এইটার মাধ্যমে কি বোঝাচ্ছে, যদি প্রশ্ন আসে যে এই অংশটা কি বোঝাচ্ছে বা এই কবিতাটাই বোঝাচ্ছে, তাহলে হচ্ছে প্রি এক্সিস্টেন্স, যে আমাদের মধ্যে যে হেভেনলি প্রি এক্সিস্টেন্স ছিল সেটা এখন নেই। স্টেঞ্জার শেষের দিকে চলে যাওয়া যাক, 9 to 11, দ্য কনসোলেশন অফ ম্যাচুরিটি। এখন এই যে প্রথম দিকে কিন্তু একটা ল্যামেন্টেশন হলো, কি ধরনের ল্যামেন্টেশন হলো, যে আমাদের মধ্যে একটা হেভেনলি বা সেলেস্টিয়াল পাওয়ার ছিল, এখন এই পাওয়ারটা আমাদের মধ্যে নেই। আমরা প্রকৃতিকে এখনো দেখি, কিন্তু আস্তে আস্তে আমাদের প্রিজন হাউস বা আমাদের ওয়ার্ল্ডটা এমনভাবে ট্র্যাপ করে ফেলেছে, ফলাফলস্বরূপ কি হয়েছে, ফলাফলস্বরূপ আমাদের মধ্যে ওই পাওয়ারটা বা ওই গ্লোরিটাকে অ্যাকনলেজ করার ক্ষমতা চলে গেছে। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ এখানে কিন্তু আমাদের দুঃখিত হতে মানা করেছেন, উনি নিজেও দুঃখিত হননি, কারণ উনি বলেছেন আমাদের আরেক ধরনের কম্পেনসেশন আছে, সেটা হচ্ছে ম্যাচুরিটি। ম্যাচুরিটিতে কি হয়, ম্যাচুরিটির ফলে আমরা কিন্তু যে কোনো জিনিসের ডিপ নলেজটা বুঝতে পারি, বা প্যান্থিজম যেটা সেটাকে বুঝতে পারি। ইন দ্য ফাইনাল মুভমেন্ট দ্য স্পিকার ফাইন্ডস সোলেস, though the visionary gleam of childhood is gone, it is replaced by a philosophic mind. তাহলে এখানে প্রশ্ন আসবে কি, হোয়াট ইজ আওয়ার কম্পেনসেশন, ফিলোসফিক মাইন্ড। আগে আমাদের মধ্যে ছিল সেলেস্টিয়াল গ্লোরি বা হেভেনলি গ্লোরি, এখন আমাদের মধ্যে আসছে ফিলোসফিক মাইন্ড। ফিলোসফিক মাইন্ডে আমরা পরে কোর্সের মধ্যে দেখবো, আমরা যখন ম্যাচিউরড হই যে কোনো জিনিসের মধ্যে লিরিক্যাল বা কাব্যর ভাষার থেকে আমাদের মধ্যে গদ্যের ভাষাটা বেশি চলে আসে। এই ফিলোসফিক মাইন্ড কিন্তু ওয়ার্ডসওয়ার্থকে যে কোনো জিনিসে মেডিটেট করতে এবং ইনার মিনিংটাকে বুঝতে সাহায্য করছেন। দ্য মেমোরি অফ দ্যাট আর্লি পিওর কানেকশন টু দ্য ডিভাইন দো ফ্যাডেড এন্ডোজ দ্য অ্যাডাল্ট উইথ এমপ্যাথি, এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হিউম্যান হার্ট অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু ফাইন্ড প্রোফাউন্ড মিনিং ইন নেচার। দ্য ওড concludes on a note of triumphant acceptance, with the speaker finding strength in memory and solace. তাহলে কবিতাটা শেষ হলো কি দিয়ে, শুরু হলো একটা দুঃখ দিয়ে, এবং এটা কিন্তু পিন্ডারি কোড, অলরেডি কথা বলেছি যে পিন্ডারি কোডের কিন্তু একটা লফটি চিন্তা ভাবনা নিয়ে খুব গভীর মেডিটেটিভ একটা চিন্তা ভাবনা করা হয়। পুরো
কবিতাটার মধ্যে আসছে হচ্ছে প্রথমে প্রাথমিকভাবে আমরা যখন শৈশবে থাকি, আমাদের জীবনের 4টা স্টেজ নিয়ে কথা হচ্ছে। প্রথমে যখন আমরা শৈশবে থাকি তখন আমাদের মধ্যে অ্যানিমালিস্টিক একটা আনন্দ থাকে, সেই অ্যানিমালিস্টিক আনন্দ দিয়ে আমরা আউটার ওয়ার্ল্ডটাকে দেখতে পারি। আস্তে আস্তে যত আমরা বড় হতে থাকি, অ্যানিমালিস্টিক আনন্দের সাথে কিন্তু আমাদের মধ্যে একটা হ্যাভেনলি গ্লোরিও থাকে, যেটা টিনটানাবের সাথে আপনি রিলেট করতে পারেন। এই হ্যাভেনলি গ্লোরিটা কিন্তু আপনি যাই করেন, যাই দেখেন, তার মধ্যে একটা হ্যাভেনলি ব্যাপার থাকে। এবং এখানে কিন্তু উনি সরাসরি যে আমাদের মধ্যে খ্রিস্টান যে রিলিজিয়াস ভিউ, যে আগে মানুষের আত্মা স্বর্গে থাকতো এবং ফলাফলস্বরূপ এই ট্রেলটা তার মধ্যে রয়ে যায়। কিন্তু আস্তে আস্তে যখন আমরা বড় হতে থাকি, আমরা ওই একই জিনিসই দেখি, কিন্তু আমরা জিনিসের মিনিংটা ওইভাবে দেখি না। কেন? কারণ আমাদের মধ্যে থেকে সেলেস্টিয়াল পাওয়ারটা চলে যায়। কিন্তু সেলেস্টিয়াল পাওয়ার চলে গেলে আস্তে আস্তে আবার যখন ইউথটা যাওয়ার পর আমরা ম্যাচিউরড লাইফে চলে যাই, তখন আমাদের মধ্যে আরেক ধরনের সেন্সরি পাওয়ার গ্রো করে। সেটা কি? ডিপ মেডিটেটিভ ফিলোসফিক একটা মাইন্ড। প্রথমে যেটা থাকে এক ধরনের স্বর্গীয় আনন্দ, না বুঝে আমরা স্বর্গের কাছাকাছি থাকি, সেই জিনিসটা শেষে ফিলোসফিক মাইন্ড, মানে আমরা বুঝে আনতে চাই। তাহলে দুটো কবিতার মূল থিমটা দেখুন, একটা হচ্ছে যে প্রকৃতিকে বোঝার, প্রকৃতির সোলেস দেওয়ার, আর ওডের মধ্যে কি আসছে? ওডের মধ্যে আসছে হচ্ছে মানুষ আগে কি ছিল, মানুষের মধ্যে আগে কি ছিল না বুঝে, কিন্তু মানুষের মধ্যে, শিশুর মধ্যে কি ছিল, এবং পরবর্তীতে এখন যেটা চলে গেছে সেটার কম্পেনসেশন স্বরূপ আমরা কি পাচ্ছি। ওডের মূল সুরটা হচ্ছে অনেকটা কম্পেনসেশন, যে আমাদের মধ্যে প্রি এক্সিস্টেন্স ছিল, হেভেনলি গ্লোরি ছিল, এখন সেটা নেই, কিন্তু অ্যাজ এ কম্পেনসেশন উই গট ফিলোসফিক মাইন্ড। ফিলোসফিক মাইন্ড দিয়ে আমরা কি করতে পারি? ফিলোসফিক মাইন্ড দিয়ে যে কোনো জিনিসের ডিপার মিনিংটা দেখতে পারি। সো এটা দুঃখ পাওয়ার কিছু নেই। এবার কি থিমগুলো আসা যায়? দ্য ডিভিনিটি অফ চাইল্ডহুড, এবং এটা যেহেতু আর্লি চাইল্ডহুডের রিকালেকশন, অলরেডি চাইল্ডহুডের সাথে রিলেটেড যে কোনো কিছুর সাথে আমরা থিম মিলিয়ে ফেলতে পারবো। Wordsworth elevates child to the status of best philosopher and sheer blessed because children are closest to the divine state of pre-existence. উনি কিন্তু এখানে চাইল্ডহুডকে অনেক বেশি গ্লোরিফাই করেছেন। ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি আর টিনটারনেবেল এটুকু একটু পার্থক্য। ওখানে শুধু দুটোকে আমি বারবার একত্র করছি কারণ দুটো কবিতা কাছাকাছি। টিনটারনেবের মধ্যে চাইল্ডহুডে আমরা শুধু অ্যানিমালিস্টিক যে আনন্দটা দেখি সেটা ছিল, কিন্তু এখানে কিন্তু উনি বলেননি যে শিশুরা খুব ফিলোসফিক মাইন্ড দিয়ে দেখে, ওই একই রকমই বলেছেন, ওটা আলাদা করে বলা হয়নি। শুধু এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে শিশুরা স্বর্গের কাছে থাকে, শিশুরা আনন্দ অনুভব করতে পারে, জানে না, কিন্তু তাদের মধ্যে কিন্তু স্বর্গীয় ব্যাপারটা থাকে, মানে তাদের না জানা অজ্ঞতার মধ্যে তাদের মধ্যে স্বর্গীয় ব্যাপারটা থাকে, তারা অনেক বেশি কাছে থাকে এবং তারা অনেক পিওর বা হ্যাভেনলি থাকে। দ্য পেইন অফ গ্রোয়িং আপ, যখন চাইল্ডহুডের কথা থাকে, রিকালেকশন থাকে, তখন কিন্তু এক ধরনের পেইনও থাকে। আমরা যখন বড় হয়ে যাই, আস্তে আস্তে প্রকৃতি আমাদের এনগ্রস্ট করে ফেলে, এবং যত নাগরিক জীবন আমাদের ঘিরে ফেলে, প্রকৃতি থেকে আমরা দূরে চলে যাই। সো ইটস এ কাইন্ড অফ ল্যামেন্টেশন। পাওয়ার অফ মেমোরি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মানেই কিন্তু রিকালেকশন ইন ট্রাঙ্কুয়ালিটি, মানে সবসময় মেমোরির একটা রোল থাকবে। মেমোরির রোলটা কি? আমাদের অনেকটা রোল এখানে। একটা হচ্ছে যে নেচারের মেমোরি, যে নেচার আমাদের শৈশবের নেচারের রোলগুলো কি প্লে করতো, এটা। আরেকটা এখানে যেটা ডিপ মিনিং এ মেমোরি কাজ করছে, সেটা হচ্ছে আমাদের যে জিনিসটা মনে নেই, আমাদের স্বর্গীয় বা প্রি এক্সিস্টেন্স যে মেমোরি, সেটা কি রোল প্লে করছে। Memory becomes the bride that connects the adult to the lost glory of the childhood. আমাদের অ্যাডাল্টহুডের মধ্যে যে লস্ট গ্লোরিটা, সেটার একটা রোল আমাদের পুরোপুরি থাকে না, কিন্তু কিছু ট্রেল থেকে যত বড় হতে থাকে সেটা চলে যায়। সো পাওয়ার অফ মেমোরি। আর নেচার অ্যাজ এ স্পিরিচুয়াল গাইড, এটা আসলে সবগুলো কবিতার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সব কবিতার প্রমিনেন্ট থিম, যে নেচার অ্যাজ এ স্পিরিচুয়াল গাইড। প্রকৃতি মানুষকে আবার কাছাকাছি আনতে পারে, প্রকৃতির মাধ্যমে মানুষ যেহেতু প্যান্থিজমকে খুঁজে পায়, যে সর্ব বিষয়ে সর্ব জিনিসের মধ্যে ঈশ্বরের বাস, সেই জিনিসটাকে আনতে পারে, সেই হিসেবে কিন্তু প্যান্থিজমটাকে আনতে পারে, এবং এর জন্য প্রকৃতি একটা গাইড হিসেবে কাজ করে। এবং শেষে যেটা ফিলোসফিক আন্ডারপাইনিং, এবং কবিতাটা শেষ হয়েছে একটা ফিলোসফিক মাইন্ড দিয়ে, যে প্রকৃতি মানুষকে আবার ফিলোসফিক মাইন্ডটাকে আনতে পারে। আমরা যত বেশি মেডিটেট করব তত বেশি ওটার কানেক্ট হতে পারবো। তার মানে পুরো কবিতাটা খুব সহজ। পুরো কবিতাটা আসলে মূলত এক ধরনের চাইল্ডহুডের বন্দনা, যে চাইল্ডহুডের মধ্যে মানুষের মধ্যে স্বর্গীয় অনুভূতি থাকে, এবং আস্তে আস্তে মানুষ যখন বড় হয় তখন জীবনটাকে দখল করে নেয়, এবং ফলাফলস্বরূপ সে তার থেকে দূরে চলে যায়। এটা নিয়ে প্রথম দিকে কিছুটা ল্যামেন্টেশন থাকলেও শেষের দিকে ওয়ার্ডসওয়ার্থ এই বলে কম্পেনসেট করেছেন যে আমরা যখন বড় হই তখন আমাদের মধ্যে ইউথ না, ম্যাচুরিটি যখন চলে আসে, তখন ম্যাচুরিটির মধ্যে আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে একটা ফিলোসফিক মাইন্ড ডেভেলপ করেছে। এর ফলে প্রকৃতির যে ছোট ছোট অ্যাসপেক্ট, সেগুলোর মধ্যে আমরা বিগার মিনিং খুঁজে পাই।
যেহেতু এটা একটা ওড, প্রথম কথায় এর আগেও বলেছিলাম যে এটা একটা পিন্ডারিক এবং ইরেগুলার ওড। ইরেগুলার ওড এই জন্য কারণ এখানে একটা স্পন্টেনিয়াস ওভারফ্লো চলে গেছে একদম নিজের চিন্তা ভাবনা, এবং এই ধরনের ওয়ার্ডসওয়ার্থের যদি আমরা কবিতার ধরনটাই খুঁজে পাই তাহলে উনি কিন্তু কবিতাকে ধরাবাঁধা লাইন থেকে, নিও ক্লাসিক্যাল যুগের ধরাবাঁধা লাইন থেকে খুব সিলেক্টেড ডিকশন থেকে নিয়ে গেছেন, এই জন্য এটার সাথে অটোমেটিক ইরেগুলার ওডটা চলে আসে। স্টেঞ্জা এবং রাইম স্কিম দুটোই কিন্তু একটু ভ্যারি করছে এবং ফ্রিডম খুব বেশি চলে আসছে, এবং যদি আমরা ল্যাঙ্গুয়েজটা দেখি ডিকশনগুলোও কিন্তু খুব কলকুয়াল ডিকশন। আর এটা ফিগার অফ স্পিচের মধ্যে মেইন যেটা জিনিস সেটা হচ্ছে প্রকৃতির ভিভিড সিনারি, স্ট্রং কিছু সিনারি আছে, বেশ কিছু চমৎকার সিমিলি এবং ম্যাটাফোর আছে। আপাতত কিছু কোটেশন জাস্ট দেখা যায়। দেয়ার ইজ এ টাইম হোয়েন মিডো গ্রোভ স্ট্রং, একদম পুরো কবিতাগুলোর কোটেশনগুলো আমরা একটু দেখি। There was a time when meadow, grove and stream, the earth, every common sight to me did seem apparel in celestial light, the glory and the freshness of the dream. তো এখানে কবিতার যে মূল প্রবলেম যে একসময় ছিল যা আমার মধ্যে এই সব কিছু সেলেস্টিয়াল পাওয়ারটা ছিল কিন্তু এখন আর নেই, তো এটা হচ্ছে সেন্ট্রাল প্রবলেম যে একসময় ছিল এখন আর বর্তমানে নেই। আমরা কিন্তু টিনটার্ন অ্যাবের মধ্যেও একই জিনিস দেখেছি যে টিনটার্ন অ্যাবের মধ্যেও এক ধরনের হাহাকার আছে, সেটা কি আমি আগে যেই চোখ দিয়ে দেখতে পারতাম সেই চোখ আমার নেই। আবার ওডের মধ্যেও এক ধরনের হাহাকার বা প্রবলেম আছে, সেটা কি আমার মধ্যে স্বর্গীয় গ্লোরি ছিল এখন আর সেটা নেই। তো যাই হোক, আপনারা যখন কোটেশনগুলো পড়বেন, কোটেশনগুলো খুব বেশি আলোচনা এই জন্য করবো না কারণ লাইন বাই লাইন কোটেশন পড়ানোর তো আসলে সুযোগ নেই, তারপরও আপনাদের সাপ্লিমেন্টারি লেকচার শিটের মধ্যে প্রচুর কোটেশন এবং এটার কনটেক্সটগুলো দেওয়া আছে। That the youth who daily further from the east must travel still is nature's priest and by the vision splendid is on his way attended. Nature's priest এই ধরনের ডিকশনগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন কে ব্যবহার করেছে, এবং ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি বলেছি যে ওনাকে বলা হতো হাই প্রিস্ট অফ নেচার, ওটার সাথে কানেক্ট করতে পারবেন যেখানে প্রিস্টের সম্পর্ক আছে, নেচারের গাইড বা নার্স আছে, এই শব্দগুলো অটোমেটিক ওয়ার্ডসওয়ার্থের কবিতা লাইনের সাথে চলে যাবে। শেলি বা কিটসের সাথে যাবে না কারণ শেলি বা কিটস কিন্তু প্রকৃতিকে ওইভাবে দেখেননি। প্রত্যেক কবি, চারজন যদিও রোমান্টিক কবি, আপনারা একটু কানেক্ট করার চেষ্টা করবেন কোন কবি প্রকৃতিকে কিভাবে দেখেছে, কারণ চারজনের মধ্যে কবিতা আছে। কোলরিজের মধ্যে আসবে যেমন সুপার ন্যাচারালিজম, কিন্তু প্রকৃতির রহস্যময়তা, পাওয়ারফুলনেস। ওয়ার্ডসওয়ার্থের মধ্যে কিন্তু আসবে প্রকৃতির রোমান্টিসিজম, যত ধরনের লফটি চিন্তা ভাবনা, যত ধরনের প্রকৃতিকে বন্দনা করা যায় ততভাবে কিন্তু তিনি নিয়েছেন। এই জন্য গাইড, নেচার, গার্ডিয়ান, যত ধরনের সুইট ওয়ার্ডস সব ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রে অটোমেটিক চলে যাবে, আপনার ওই কিওয়ার্ড ধরে ধরে কানেক্ট করতে পারবেন। আওয়ার বার্থ ইজ বাট এ স্লিপ অ্যান্ড ফরগেটিং, এই কোটেশনটা ইম্পর্টেন্ট, এই কোটেশনটা প্রি এক্সিস্টেন্স এবং ওয়ার্ডসওয়ার্থের সাথে রিকানেক্ট করবেন। এরকম 2-3টা কোটেশন বেশি করে মনে রাখার চেষ্টা করবেন যখন সবার শেষে আপনি চলে আসবেন তখন। To me the meanest flower that blows can give thoughts that do often lie too deep ফর টিয়ার্স। এটাই হচ্ছে আমাদের যে কম্পেনসেশন ছিল ফিলোসফিক মাইন্ড, যে আগে আমি প্রকৃতির মিডো স্ট্রিম সেগুলোতে আনন্দ পেতাম, কিন্তু এখন কি হয় আমার জন্য একটা আলাদা করে কোনো খুব বড় কোনো কিছু লাগে না, বরঞ্চ ছোট্ট একটা ফুল, তুচ্ছ একটা ফুল আমাকে ফিলোসফিক মাইন্ডটা নিয়ে আসতে পারে। দ্যাটস ইট। কিছু ব্রিফ কোশ্চেন, জাস্ট সেন্ট্রাল প্রবলেম অলরেডি আমরা যেটা নিয়ে কথা বলছি, এই যে লস অফ চাইল্ডহুডস সেলেস্টিয়াল গ্লোরি আর ডিভাইন গ্লোরি, সেটা হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে এখানে প্রশ্নটা কি আসতে পারে, চাইল্ডহুডে কোন বিষয় নিয়ে আমরা ল্যামেন্ট করছি, আমাদের মধ্যে কি হারিয়ে গেছে। তারপর আবার প্রশ্ন আসতে পারে বর্তমানে প্রকৃতি জীবন আমাদের কি দিচ্ছে, জীবন আমাদের প্রেজেন্ট হাউস করে দিচ্ছে। সবার শেষে কম্পেনসেশন কি, ফিলোসফিক মাইন্ড। এখানে ছোট ছোট কিছু প্রশ্ন আসবে, যেমন মনে করুন কোন নদীর, যেমন টিনটার্ন অ্যাবে থেকে প্রশ্ন কি আসতে পারে, কোন নদীর পাশে উনি গিয়েছিলেন। তারপর আবার আসতে পারে যে এই ধরনের লিটারারি ডিভাইসগুলো আসতে পারে, যে কোন ধরনের লিটারারি ডিভাইস ব্যবহার করা হয়েছে, যেমন নেচার ইজ গাইড, তারপরে গার্ডিয়ান, নার্স, সেখানে কি, সেখানে মনে করেন পার্সনিফিকেশন চলে আসছে, এই ধরনের লিটারারি ডিভাইসগুলো আসবে। আবার হু ইজ ডরথি, এই ধরনের লাইনগুলো আসবে, মানে ছোট ছোট যে লাইনগুলো। এবং থিমেটিক প্রশ্নে আপনাদের বেশি আসবে, থিমেটিক প্রশ্নের মধ্যে ছোট ছোট যে স্ট্রাইকিং ফিচারগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। দ্য চাইল্ড ইজ, এবার কিছু স্যাম্পল এমসিকিউ জাস্ট দেখা যাক। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। ফাদার অফ ম্যান এটা কি, শিশু, শিশুর মধ্যে একটা বড় মানুষ বা বড় মানুষের বাবা, সেটা একটু প্যারাডক্সিক্যাল হয়ে গেল কারণ একই সঙ্গে আমরা বলছি চাইল্ড আবার বলছি ম্যান, সো এটা ইজিলি প্যারাডক্স, আপনারা বুঝতেই পারবেন। শেডস অফ দ্য প্রিজন হাউস দ্যাট বিগিনস উইথ দ্য ক্লোজ আপন দ্য গ্রোয়িং বোজ অ্যান্ড দ্য প্রিজন হাউস মেটাফর ইজ ফর, অলরেডি আমরা এটা নিয়ে অনেকবার কথা বলেছি। এমনিতেও বোঝা যায় যে প্রিজনে তো একটা সার্টেন এজের আগে মানুষ ঢুকতে পারে না, যারা জুভিনাইল তাদের জন্য তো আলাদা ধরনের
হাউসগুলো আছে, তাহলে প্রিজনের সাথে ম্যাচুরিটি অলরেডি রিকানেক্ট হয়ে যায়। সেই হিসেবে আপনারা রিকানেক্ট করতে পারবেন যাদের রেসপন্সিবিলিটি অ্যান্ড কনফর্মিটি অফ অ্যাডাল্ট, কারণ প্রিজন জিনিসটা অ্যাডাল্টের সাথে, তাহলে অ্যাডাল্টহুডের সাথে এটা অটোমেটিক রিকানেক্ট হয়ে যাবে। পুরো কবিতার লাইন যদি আপনার মনে নাও থাকে, আপনি শুধু কিওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করবেন, শুধু মার্কারগুলো খেয়াল করবেন, অলরেডি এটা চলে আসবে। তাহলে ওয়ার্ডসওয়ার্থের দুটো কবিতার মধ্যে আমরা কি পেলাম? টিনটার্নেবলতে পেলাম হচ্ছে যে নদীর পাড়ে 5 বছর আগে যে সিনিক বিউটিগুলো আমি দেখেছিলাম, যেটা এখনো আমাকে আনন্দ দেয়, আমাকে বাস্তবতার কঠিন জীবন থেকে মনে রাখার এক ধরনের সোলেজ দেয়। সেই 5 বছর পরে আমি যেখানে এসেছি, আমি ওই আনন্দটা পাচ্ছি না, কিন্তু এখনো নেচার কিন্তু আমার জন্য ডিপ একটা মিনিং কনভে করে এবং নেচার আমার এক ধরনের গাইড হিসেবে কাজ করে। ডরথি বা আমার বোন, ছোট বোনকে আমি বলছি তোমার জন্য প্রকৃতি যেন একই জিনিস, একই রোল প্লে করে, এবং আমি আশা করছি ডরথির স্মৃতির মাধ্যমে হলে আমি বেঁচে আসবো। ওটা গেল টিনটার্নেবে। ওড অন ইন্টিমেশনস অফ ইমর্টালিটিকে এটা প্রি এক্সিস্টেন্স নিয়ে কাজ করছে। প্রি এক্সিস্টেন্স কিরকম? আমরা যখন ছোট ছিলাম, এটা মূলত চাইল্ডহুডের একটা বন্দনা, ওটা চাইল্ডহুড নিয়ে বন্দনা, যে ওই সময় আমাদের মধ্যে হ্যাভেনলি একটা গ্লোরি ছিল এবং আমরা সবকিছুকে হ্যাভেনলি গ্লোরি দিয়ে দেখতে পারতাম, না বুঝেই দেখতে পারতাম। কিন্তু যত আমরা বড় হচ্ছি তত ওয়ার্ল্ডের প্রিজন হাউস আমাদের ক্যাপচার করছে এবং ফলাফলস্বরূপ আমাদের মধ্যে এই গ্লোরিটা চলে গেছে। আমরা জীবনের 4th স্টেজে উঠে তখন আবার কম্পেনসেশন পাবো, সেটা কি আমাদের মধ্যে এক ধরনের ফিলোসফিক মাইন্ড ডেভেলপ করবে। কবি এই ফিলোসফিক মাইন্ড নিয়ে সন্তুষ্ট থাকতে বলেছেন এবং ল্যামিটেশনটা করতে না করেছেন। তো এই কবিতার মধ্যে মূলত থিমেটিক আলোচনা এটুকু। আপনারা ফিগার অফ স্পিচ এখানে কিন্তু কম, মানে স্টাইলিস্টিক ফিচার একটু সহজ, কারণ এখানে মোটামুটি ব্ল্যাঙ্ক ভার্সের ব্যবহার বেশি, তারপর রাইম স্কিমগুলো অতটা রেগুলার না, সো স্টাইলিস্টিক ফিচার আসবে কম, আর থিমেটিক অংশ থেকে এখানে প্রশ্ন বেশি আসার সম্ভাবনা। আর ওয়ার্ডসওয়ার্থের প্রশ্নের ক্ষেত্রে প্যান্থিজম, প্রি এক্সিস্টেন্ট, রোমান্টিক যে ফিচার্সগুলো সেগুলো আসবে। আর ডরথির রোলটা ইম্পর্টেন্ট। ডরথি আপনারা যদি একটু অ্যানালাইসিস করেন, দেখবেন ন্যাশনাল ইউনিভার্সিটিতেও ডরথি নিয়ে প্রশ্ন আসে, সেটিং সম্পর্কে প্রশ্ন আসে, তাহলে এই প্রশ্নগুলো বিসিএসও একই রকম হওয়ার কথা। এবার আসা যাক কোলরিজ। অ্যাস্ট্রি কোলরিজের ক্লাস ওভারভিউ বরাবরের মতো এক। তো অ্যাস্ট্রি কোলরিজকে বলা হয় দ্য মোস্ট রিপ্রেজেন্টেটিভ অফ রোমান্টিক পিরিয়ড। রোমান্টিকদের মধ্যে সব থেকে বেশি রোমান্টিক। ওয়াই? রোমান্টিকদের যতগুলো ক্যারেক্টারিস্টিক্স, সেটা মনে করুন নেচার, তারপরে হচ্ছে সুপার ন্যাচারালিজম, এই সব কিছু কিন্তু ওনার মধ্যে অনেক বেশি। সুপার ন্যাচারালিজমের ব্যাপারটা ওয়ার্ডসওয়ার্থের থেকে কোলরিজের কবিতার মধ্যে অনেক বেশি, এবং ওয়ার্ডসওয়ার্থ কিন্তু কোলরিজ কিন্তু সুপার ন্যাচারালিজমকে অনেকটা ব্যবহার করেছেন উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ দিয়ে। উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ কেমন? যেন আমাদের প্রথম যে কবিতাটা আছে রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, সেখানে কিন্তু আমরা দেখবো যে একটা খুবই অলৌকিক কাহিনীকে এমনভাবে উনি বর্ণনা করছেন, কবিতাটা পড়ার সময় যেহেতু এটা লিরিক্যাল ব্যালান্স, একটা স্টোরি আপনার সামনে আসছে, আপনার একবারও মাথার মধ্যে স্ট্রাইক করবে না যে এই ধরনের ঘটনা তো ঘটতেই পারে না। এই যে আমরা সাসপেনশনটাকে বন্ধ করে দিচ্ছি এবং উইলিংলি, সেটাই কিন্তু ওনার মাস্টারি। তো যখনই সুপার ন্যাচারালিজম আসবে বা পয়েন্ট অফ সুপার ন্যাচারালিজম, তখন কিন্তু অ্যাস্ট্রি কোলরিজ চলে আসেন। তো যাই হোক, ওনার যে টাইটেলগুলো গিভেন সেগুলো হচ্ছে আর্চেঞ্জেল আর লিটল ড্যামেজ। আমরা জানি যে অ্যাস্ট্রি কোলরিজের লিটারারি ক্যারিয়ার আসলে খুব সংক্ষিপ্ত, এবং উনি ওনার ব্যক্তিগত জীবনে আফিম অ্যাডিকশনের জন্য এত বেশি পর্যবস্তু ছিলেন, এবং পরবর্তীতে সারা হাচকিনসনকে নিয়েও এক ধরনের দাম্পত্য টানাপোড়ন সবকিছু মিলে উনি কিন্তু খুব বিপর্যস্ত ছিলেন, এবং শেষ দিকে উনি ক্রিয়েটিভিটিও হারিয়ে ফেলেছিলেন। দ্যাটস ওয়াই এই নামটা। দ্য সেজ অফ হাই গেট সুপারনেজমের সাথে কানেক্টেড, লেক পয়েন্ট যেটা বলেছি ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং সাউথি, এবং উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ, এটা একটু মনে রাখবেন। রাইম অফ অ্যানশিয়েন্ট মেরিনার থেকে প্রশ্ন বেশি আসার সুযোগ আছে, এবং কারণ এটাই আসলে বেশি চর্চিত। 3টে কবিতায় খুব বিখ্যাত, কিন্তু রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার থেকে প্রশ্ন আসার সুযোগ বেশি। এবার ওনার বায়োগ্রাফি, একটু শর্ট বায়োগ্রাফি দেখে নিই। 1772 সালে জন্মগ্রহণ করেছেন ডেভনশায়ার, ইংল্যান্ডে, এবং উনি ছিলেন 14 ভাই বোনের মধ্যে ইয়ংগেস্ট। বাবার মৃত্যুর পরে ক্রাস্ট হসপিটাল স্কুলে অ্যাটেন্ড করেছেন এবং পরবর্তীতে জেসাস কলেজে চলে যান ক্যামব্রিজে। লিটারারি ক্যারিয়ারের শুধু টার্নিং পয়েন্টটা একটু খেয়াল করবেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে উনি কোলাবোরেশন করেছেন, এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে কিন্তু শেষের দিকে ওনার সম্পর্কটা একটু টেন্টেড হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার রিকারেক্ট করেন। সো এখানে ওনার ইম্পর্টেন্ট অংশ কি? লিরিক্যাল ব্যালান্সে ওনার যে কন্ট্রিবিউশন, এবং এটাই কিন্তু রোমান্টিসিজমকে ইনফ্লুয়েন্স করে। এবং কবিতাগুলোর মধ্যে কুবলাই খান, ক্রিস্টেবল, ডিজেকশন, এগুলো হচ্ছে ওনার মূলত ইম্পর্টেন্ট কবিতা।
পার্সোনাল স্ট্রাগল সম্পর্কে আর খুব বেশি আলোচনায় যাচ্ছি না, অলরেডি বলেছি যে আফিম অ্যাডিকশন এবং সেই সাথে হচ্ছে সারা হাসকিনসনকে নিয়ে ওনার যে রোমান্টিক একটা টানাপোড়েন, এবং শেষের দিকে উনি যেটা ল্যামেন্ট করেন, এখানে আমরা একটা ওডের মধ্যে সরাসরি পেয়ে যাবো যে ক্রিয়েটিভিটি আস্তে আস্তে চলে যাওয়া, সবকিছু মিলে উনি কিন্তু একটু ইফেক্টেড ছিলেন ব্যক্তিগত জীবনে এই সমস্যাগুলো। খুব সংক্ষিপ্ত লিটারারি লাইফ, কিন্তু যতটুকু ছিল সেখানে অসাধারণ কিছু কবিতা বেরিয়েছে। এবার আসা যাক রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনারে। এই কবিতাটি প্রথম পাবলিশ হয় কোন সময়? লিরিক্যাল ব্যালার্সে 1798। তো লিরিক্যাল ব্যালার্সে পাবলিশ হয়েছে, সেটা আমাদের অটোমেটিক তারিখটা মনে আসবে। এবং কোলাবোরেটেড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এবং বেশিরভাগ কবিতাই কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ছিল, কিন্তু কোলরিজ খুব সামান্যই লিখেছেন, কিন্তু যা লিখেছেন অসাধারণ লিখেছেন। এখন এই কবিতার মূল গল্পটা কি? যেহেতু এটা লিরিক্যাল ব্যালার্স, চন্দ্রটা হচ্ছে লিরিক্যাল এবং ব্যালার্স। ব্যালার্ড মানে কি? ব্যালার্ড হচ্ছে যেখানে একটা গল্প বলা থাকে বা একটা কাহিনী থাকে, এবং লিরিক্যাল মানে কি? লিরিক বা ছন্দে ছন্দে বলা আছে। তাহলে লিরিক্যাল ব্যালার্সে আমরা কোনো একটা গল্প পাবো। এটা কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলো থেকে একটু আলাদা। কিরকম আলাদা? ওখানে ওর একটা ডিপ মেডিটেটিভ চিন্তা ভাবনা ছিল, নিজের ভেতরে কন্টেম্পলেশন ছিল, কিন্তু কোলরিজ কি বলছেন? উনি একটা সুপার ন্যাচারাল কাহিনী নিয়ে আলোচনা করছেন, এবং এই কাহিনীর বা এই যে কবিতা লেখার সোর্স, এটা কিন্তু মূলত ছিল দুজনেরই, এটা নিয়ে লেখার কথা ছিল, ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ, কারণ এটা ছিল কোলরিজের এক বন্ধু ক্রুইকশ্যাঙ্কের স্বপ্ন থেকে পাওয়া, সেটার উপরে একটা প্রচলিত টেলের উপরে নির্ভর করে এই কবিতাটা লেখা হয়েছিল। এই কবিতার মূল থিম কি? মূল থিম হচ্ছে এমন একজন মেরিনার যিনি একটা বেনেভোলেন্ট এবং ইনোসেন্ট অ্যালবাট্রসকে হত্যা করেছিল। অ্যালবাট্রসকে হত্যা করার পিছনে আসলে কোনো কারণ ছিল না, আপনারা স্টোরিটা জানেন যে অ্যালবাট্রসকে হত্যা যখন সে করে, এবং তার মেরিনাররা সাথে যারা ছিল তারা কিন্তু প্রথম দিকে কিছুটা আপত্তি করেছিল, কিছুটা প্রতিবাদ করেছিল, কিন্তু পরবর্তীতে তাদের মনে হলো যে না, অ্যালবাট্রসকে হত্যা করার পরে বরঞ্চ যে জাহাজটা থেমে গিয়েছিল সেই জাহাজটা আবার চলা শুরু করে। পাশে যে মোট ক্রু মেম্বার ছিল কিন্তু 201 জন, মেরিনারকে সহ 201 জনের মধ্যে বাকি 200 জন তাকে সাপোর্ট করে, এবং ফলাফল স্বরূপ দেখা যায় যে এই অপরাধে বা হত্যাকাণ্ডের জন্য প্রকৃতি তাদের এমনভাবে শাস্তি দেয় যে তারা একটা বলা যায় যে একেবারে পেইন্টেড ওশানের মধ্যে পেইন্টেড শিপ হিসেবে আটকে পড়ে যায়, এবং সেখানে না খাবার পানি ছিল না কিছু ছিল। ফলাফল স্বরূপ অন্যান্য যে ক্রুরা তারা কিন্তু তাকে শাস্তি স্বরূপ এই মৃত অ্যালবাট্রস তার গলার মধ্যে ঝুলিয়ে দেয়, এবং আমরা এখানে দেখি একটা সুপার ন্যাচারাল শিপ চলে আসে। সেই সুপার ন্যাচারাল শিপের মধ্যে 2 জন মেম্বার এবং তৃতীয় একজন থাকে, যেটা মেরিনার বলে যে আমি একটা হারমিটকেও দেখতে পাই। তো প্রথম 2 জন মেম্বার কারা ছিল? একজন ছিল ডেথ, আরেকজন ছিল ডেথ ইন লাইফ। তো 200 জন মেরিনারের জন্য ডেথ জিতে যায়, আর ডেভাইসে লাইফ এন্ড ডেথে শুধু অ্যানশিয়েন্ট মেরিনারকে সে জিতে নেয়। তো এই জন্য দেখা যায় যে 200 জন মেরিনার কোনো কষ্ট ছাড়া একে একে মারা যায়, কিন্তু মেরিনারের যেহেতু পাপটা অনেক বেশি, তাকে প্রায়শ্চিত্ত করারও সুযোগ দেওয়া হয় না। ফলাফল স্বরূপ সে কিন্তু কষ্ট পেতে থাকে, পানি নেই, খাবার নেই, এমন একটা জায়গার মধ্যে সে আটকে পড়ে আছে, এবং তার চারপাশে হচ্ছে 200টা মৃতদেহ। তো সেই অবস্থায় তার প্রায়শ্চিত্তটা কখন হয়? প্রায়শ্চিত্তটা হয় যখন সে হঠাৎ করে দেখে যে তার চারপাশে কিছু সামুদ্রিক সাপ, উজ্জ্বল নীল, সবুজ, কালো রঙের ভেলভেটের মতো, এবং এটা দেখে তার ভেতর থেকে তাদের জন্য এক ধরনের ব্লেসিং চলে আসে। সেই ব্লেসিংটা করার পরে তার মধ্যে কিন্তু এক ধরনের গডের মার্সি, যে স্পিরিট অফ বা অ্যাঞ্জেল অফ মার্সি, সে কিন্তু এক ধরনের প্রায়শ্চিত্ত হিসেবে নেয়, এবং ফলাফল স্বরূপ মেরিনা যখন ঘুমিয়ে পড়ে সে দেখতে পায় যে তার উপর বৃষ্টির পানি এসছে, সে মসৃণ হয়েছে, এবং আস্তে আস্তে সে তীরে চলে আসে। এবং আমরা দেখেছি এই যে সুপার ন্যাচারাল শিপটা, সেটা কিন্তু সবাই তীরে আসেনি, শুধুমাত্র একটা পাইলট বোর্ড বা স্কি বোর্ড যখন ওকে প্রোটেক্ট করতে এসেছিল তার কাছাকাছি এসে কিন্তু শিপটা ডুবে যায়, মনে হয় যে একেবারে সাগর ভাগ হয়ে শিপটা ডুবে গেছে, এবং তাকে প্রোটেক্ট করা হয়। এবং এই পুরো গল্পটা কিন্তু খুব অ্যাব্রাপ্টলি ম্যারিনার বলছে, এবং সে অনেককে বলে বেড়ায়, কেন? যাতে মানুষ এই ফিলোসফিক টোনটা ধরতে পারে। এবং ম্যারিনার বলছে শুরুটা হয় কিভাবে? খুব অ্যাব্রাপ্টলি কিন্তু লিরিক্যাল ব্যালাডটা শুরু হয়েছে, যে একটা ওয়েডিং এর সামনে 3 জন ওয়েডিং গেস্টের একজনকে ম্যারিনার তার গ্লিটারিং আইস এবং গ্রে বিয়ার্ড দিয়ে আটকে দিয়েছে। গ্লিটারিং আইস কি? মানুষের চোখ তখনই জলজল করে যখন কোনো বুদ্ধিমত্তা থাকে বা অনেক প্রাজ্ঞ থাকে, সে তার সেই জ্ঞানের মাধ্যমে। এবং এই জিনিসটাই কিন্তু ওই গেস্টকে বাধ্য করেছিল গল্পটা শুনতে, এবং সে যখন এটা শোনে সবার শেষে ম্যারিনারের মতো সেও কিন্তু উপলব্ধি করতে পারে, এবং এই উপলব্ধি তাকেও একটু মেলাঙ্কলিক ম্যানে পরিণত করে। মানে পুরো গল্পটাই শুরু হয় ম্যারিনার একজন ওয়েডিং গেস্টকে থামিয়ে কিভাবে গল্পটা বলে। তো এই পুরো গল্পটাই কিন্তু খুব অলৌকিক, কিন্তু যখন এই গল্পটা হয় কবিতাটা পড়ার মাঝখানে একবারও আমাদের মধ্যে স্ট্রাইক করে না দ্যাট দিস ক্যান নট বি হ্যাপেনিং।
সো এই যে গল্পটা আমাদের সাসপেনশন বন্ধ করে দেয়, দ্যাটস ওয়াই দিস সুপার ন্যাচারাল এলিমেন্ট ইজ ট্রিটেড ইন এ উইলিং সাসপেনশন ইন ডিসবিলিভ ওয়ে। তো যাই হোক, এটা মূলত একটা টেল অফ মোরাল অ্যালিগরি, যেখানে সিন এবং রিডেমশন নিয়ে কাজ করা হয়েছে। সিন অ্যান্ড রিডেমশন কি? ম্যারিনারের সিন কি ছিল? সিন ছিল ইনোসেন্ট অ্যালবাট্রসটাকে হত্যা করা, এবং রিডেমশন কি? যখন সে সি স্নেকগুলোর প্রতি জেনুইনলি ব্লেসিং দেয়, তখনই শুধুমাত্র তার হার্ট কিন্তু কি বলবো স্যালভেশনটা পায়। তো প্লটটা অলরেডি, যেহেতু স্টোরিটা আমি আপনাদের বলেছি, প্লটটা শুধু সংক্ষেপে বলে যাই যে ক্রাইম, প্রথমেই প্লটের মধ্যে হচ্ছে একটা ক্রাইমটা কি? যে শিপটা সাউথ পোলে একটা স্টর্ম দিয়ে চলে যাচ্ছিল এবং এখানে চলে আসে একটা অ্যালবাট্রসের হত্যার ফলাফল স্বরূপ, এবং এটা করার কোনো কারণ ছিল না। অ্যালবাট্রসকে বলা হয় সাধারণত সমুদ্রের গুড ওমেন বার্ড, মানে এরা সৌভাগ্য নিয়ে আসে। কিন্তু যেহেতু বাতাস বন্ধ হয়ে গিয়েছিল, তাই ম্যারিনার কোনো কারণ ছাড়া অ্যালবাট্রসটাকে হত্যা করে ফেলে। ফলাফলস্বরূপ একটা স্টর্মের মাধ্যমে সাগরের মধ্যে চলে আসে, জাহাজটা আটকে যায়। সো এখানে সিন বা ক্রাইমটার সংগঠনটা হচ্ছে। তারপরে কার্সটা কি? কার্সটা হচ্ছে যে এই শিপটা আর কোথাও যাবে না, এবং এখানে মানুষগুলো এই অ্যাগনি ভোগ করবে। কিন্তু ম্যারিনারের বাকি যে ক্রু মেম্বার, তাদের কিন্তু অপরাধ কম ছিল, তারা শুধুমাত্র ম্যারিনারকে সাপোর্ট করেছিল যে হ্যাঁ হতেও পারে অ্যালবাট্রসকে হত্যা করার ফলে গুডোমেন হচ্ছে, আবার বাতাস আসছে, শিপ চলছে। সো এই সাপোর্টটার ফলে কিন্তু তাদের মধ্যে একটা কার্স আসে, কিন্তু তাদের কার্সটা থেকে কম, তারা মরে যায়। কিন্তু ম্যারিনারের কার্সটা অনেক বেশি অ্যাকিউট, কারণ হত্যাকাণ্ডটা সেই ঘটিয়েছিল। সো কার্সটা কি থাকে? লাইফ ইন ডেথ, মানে মৃত্যু যন্ত্রণা অনেক বেশি জীবিতকালে তাকে সাফার করতে হয়। যে এই জন্য যেখানে ক্রুরা শুধুমাত্র এক্সট্রিম থ্রাস্ট এবং সাফার করে, সেখানে ম্যারিনারকে কিন্তু হাঙ্গার, থ্রাস্ট এবং সেই সাথে স্লিপলেসনেস এবং এই এতগুলো মানুষের ঘৃণা সব কিছু সহ্য করতে হয়। সুপার ন্যাচারাল এনকাউন্টার, এই সুপার ন্যাচারাল এনকাউন্টারের মধ্যেই যে বললাম ঘোষলি শিপের কথা, ডেথ এবং লাইফ ইন ডেথ। ডেথ যাদের নিয়েছে তাদের জন্য রিডেমশনটা দ্রুত হয়ে গেছে, যে তারা যতটুকু সিন করেছিল সেটা রিডেমড হয়ে গেছে। কিন্তু ম্যারিনারের সিনটা একটু বেশি ছিল, ফলাফলস্বরূপ তার রিডেমশনটা অনেক পরে হয়ে যায়। টার্নিং পয়েন্টটা হয় কখন? যখন সে একা থাকার পরেও আননোয়িংলি তার হার্ট থেকে জেনুইন ব্লেসিংটা চলে আসে। সো দ্যাটস দ্য টার্নিং পয়েন্ট। শুধু টার্নিং পয়েন্টগুলো মনে রাখবেন, প্রশ্নগুলো অটোমেটিক উত্তরগুলো চলে আসবে। সবার শেষে আমরা যখন দেখি যে যখন ম্যারিনারকে রিডেমশনটা হয়, তখন মনে হয় যে অটোমেটিক এই যে 200 জন ক্রু মেম্বার, এরা অটোমেটিক জেগে যায় এবং তারা শিপটাকে কিন্তু নিয়ে আসতে থাকে। এটাও কিন্তু খুবই সুপার ন্যাচারাল এবং খুবই কি বলবো, বিশ্বাস করার কঠিন এমন একটা ব্যাপার, কিন্তু সেইখানে এই জিনিসটা হয়ে যায়। এবং এই ক্রু মেম্বারগুলো আবার যখন জাহাজটা কাছাকাছি চলে আসে, এরা মারা যায় এবং শিপটা চলে যায়। এই যে জার্নি টু হোম, এটাও কিন্তু ভীষণ রকমের কি বলবো, অলৌকিক এবং অবিশ্বাস্য। এবং শিপ স্যাঙ্ক, এবং আমরা দেখি যে পাইলট যে বয়, যে শিপটা তাকে রেস্কিউ করতে আসছিল, সেখানে যে পাইলট বয়, সে এই জিনিসটাই সহ্য করতে পারে না যে 200 জন মৃত মানুষ এই শিপটাকে চালিয়ে নিয়ে আসছে, এবং এটা কাছে আসার পরে এটা মনে হচ্ছে সাগর ভাগ হয়ে এটা টুপ করে ডুবে যাচ্ছে, মনে হচ্ছে একটা লিডের পারদের স্তূপের মতো টুপ করে ডুবে যাচ্ছে। তো এই রকম সুপার ন্যাচারাল জিনিসটা কিন্তু পাইলট বয় সহ্যই করতে পারে না। এখানে আমরা প্রথম দেখি যে এটা যে সুপার ন্যাচারাল এই ট্রিটমেন্টটা। এবং সবার শেষে কি, ম্যারিনারের এখন রিডেমশন হচ্ছে সে মানুষকে ধরে ধরে এই কথাগুলো বলার কারণটা কি? মানুষকে জানানো যে পৃথিবীতে যে কোনো জিনিস যত তুচ্ছই হোক, যত বড়ই হোক, তাকে জেনুইনলি ভালোবাসতে হবে, সেটার ডিফারেন্স করা যাবে না। এবং মানুষ গডকে ভালোবেসে, গডের সৃষ্টিকে ভালোবেসে গডকে পেতে পারে। এবং এই জ্ঞানটা কিন্তু ম্যারিনারের যে যা শ্রোতা, তাকেও মেলাঙ্কলিক করে দেয়। যেমন ম্যারিনার যেমন গ্লিটারিং আইস দিয়ে একটা প্রাজ্ঞতা দেখায়, তেমনি একই রকম ওয়েডিং গেস্টও কিন্তু সবার শেষে এক ধরনের জ্ঞান লাভ করে। ক্যারেক্টার গুলো ইম্পর্টেন্ট। ক্যারেক্টার হচ্ছে দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, দ্য ওয়েডিং গেস্ট, দ্য অ্যালবাট্রস, ডেথ অ্যান্ড লাইফ ইন ডেথ। তো ক্যারেক্টারগুলো মনে রাখার সময় প্রশ্ন কিরকম আসতে পারে? যেমন অ্যানশিয়েন্ট মেরিনার থেকে প্রশ্ন আসতে পারে, অ্যানশিয়েন্ট মেরিনার ফিজিক্যাল ফিচারটা কি ছিল? গ্লিটারিং আই, গ্রেভিয়ার্ড, এবং সে কিভাবে মানে ওয়েডিং গেস্টকে থামিয়েছিল, এর মাধ্যমে অ্যাব্রাপ্টলি শুরু করেছিল, এটুকুই। আর ওয়েডিং গেস্ট কিন্তু 3 জন, আমরা শুধুমাত্র একজনের কথা জানি, যে হচ্ছে শুনেছিল। এবং সে কি ইচ্ছা করে শুনেছিল? না, সে ছিল আনউইলিং শ্রোতা। এবং সবার শেষে তার কি ট্রানজিশন হয়েছিল? সবার শেষে সে একটু
আরেকটু প্রাজ্ঞ এবং আরেকটু মেলাঙ্কলিক হয়ে গিয়েছিল। এরকম একটা স্যাড মেসেজ পাওয়ার পরে অবশ্যই মানুষ একটু মেলাঙ্কলিক হবে। তো সবার শেষ ট্রানজিশনটা কি, সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। অ্যালবাট্রস, তারপর আসতে পারে অ্যালবাট্রস কি, এই ধরনের প্রশ্ন আসলে আপনারা ইজিলি পারবেন। আর ডেথ অ্যান্ড লাইফ ইন ডেথ, এই দুটো ফিগার। এখন ডেথকে কিন্তু আমরা, এটা কিন্তু স্কেলেটন শেপ, তো ডেথকে স্কেলেটন হিসেবে পাই, কিন্তু লাইফ ইন ডেথকে কোন রূপে পাই, আমরা কিন্তু ওকে নারী রূপে পাই। এবং ওখানে কিন্তু ম্যারিনার কোটেশনের মধ্যে সরাসরি বলে দেয় যে আই স দ্য থার্ড, ওখানে কিন্তু একজন হারমিটও ছিলেন। সো এই ধরনের যে ছোট ছোট ট্রিকি কোশ্চেনগুলো, সেগুলোকে একটু ট্যাকেল করার চেষ্টা করবে। থিম যথারীতি সিন, পানিশমেন্ট অ্যান্ড রিপেন্টেন্স। সিন অ্যালবাট্রসকে হত্যা করা ম্যারিনারের, এবং অন্যদের হচ্ছে সাপোর্ট করা। পানিশমেন্ট কি, অন্যদের পানিশমেন্ট মৃত্যু, ম্যারিনারের পানিশমেন্ট হচ্ছে লাইফ ইন ডেথ, অ্যাকিউট সাফারিং। রিপেন্টেন্স কোন সময়, যখন সে জেনুইনলি ব্লেসিং করছে ঈশ্বরের অন্যান্য ক্রিচারগুলোকে। দ্য সেন্সিটি অফ অল গডস ক্রিয়েচার, যে শিক্ষাটা সবার শেষে দিয়েছে যে আল্লাহর কোনো সৃষ্টিকে ডিফারেন্সিয়েট করা যাবে না, সবাইকে একই রকম ভালোবাসতে হবে। দ্যাটস দ্য রিপেন্টেন্স এবং দ্যাটস দ্য ট্রু মেসেজ অফ দিস লিরিক্যাল ব্যালান্স। নেচার অ্যান্ড সুপার নেচার, পুরো জিনিসটা কিন্তু ন্যাচারাল ওয়ার্ল্ড, সুপার ন্যাচারালিজম খুব ভীষণভাবে চমৎকারভাবে ব্লেন্ডিং করা আছে। আমরা নেচারে বিভিন্ন বর্ণনা পাচ্ছি, সাউথ পোলে বর্ণনা পাচ্ছি, অ্যালবাট্রসে বর্ণনা পাচ্ছি, তারপরে বরফের ক্র্যাকিংগুলো পাচ্ছি, আবার সেই সাথে সুপার ন্যাচারাল যেমন যে লাইফ ইন ডেথ এদের যে বোর্ডগুলো, এই ধরনের সুপার ন্যাচারাল এলিমেন্টগুলো পাচ্ছি। আবার মৃত সোলজারদের, সেলারদের উঠে যাওয়া, এই ধরনের সুপার ন্যাচারাল এলিমেন্ট, এবং পাওয়ার অফ প্রেয়ার অ্যান্ড কনফেশন। এবং যতক্ষণ পর্যন্ত না ভেতর থেকে ওই দোয়াটা বা আশীর্বাদটা আসছিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু ম্যারিনার রিপেন্টও করতে পারছিল না। সো ততক্ষণ পর্যন্ত, এবং এখানে কিন্তু কোটেশনটা সরাসরি এভাবে আছে, নেভার ইজ সেন্ট টুক পিটি অন মাই সোল ইন অ্যাগনি, মানে যতক্ষণ না তার পাপটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে রিপেন্টও করার সুযোগ দেওয়া হয়নি। এই জন্য পাওয়ার অফ প্রেয়ার অ্যান্ড কনফেশন। এবং সব থেকে বড় প্রেয়ারটা কি, সব থেকে বড় প্রেয়ার হচ্ছে স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসা, মানে স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসার মাধ্যমে তুমি সব থেকে বেশি সৃষ্টিকর্তার কাছে যেতে পারবে। দ্যাটস দ্য মেসেজ। এখন কয়েকটা কোটেশন দেখা যায়। আমার মনে হয় এসটি কোলরিজের কোটেশন যদি আসে, এসটি কোলরিজের কোটেশন বাকি দুটো কবিতার থেকে ম্যারিনারের কোটেশন বেশি আসবে, অ্যানশিয়েন্ট ম্যারিনার থেকে কোটেশন বেশি আসবে। এই জন্য প্রথম কথা, অ্যানশিয়েন্ট ম্যারিনার থেকে আগেও কোটেশন এসেছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যেমন ডিজেকশন অ্যান্ড ওড কিংবা কুবলাই খান, কুবলাই খান তো একটা ফ্র্যাগমেন্টেড কবিতা, আবার ডিজেকশন অনেক বেশি লফটি চিন্তাভাবনার একটা ওড। তো সেই দুটো কোটেশন কিন্তু একটু কম পরিচিত, মানে আমাদের প্রশ্ন ব্যাংক অনুযায়ী কম পরিচিত, সেই তুলনায় এইখানে কিন্তু এই 54 লাইনের কবিতার লাইনগুলো কিন্তু ছোট ছোট। সো কোটেশন এখান থেকে আসার সম্ভাবনা বেশি, এবং এখান থেকে আসলে আপনারা লাকি। তো কিছু কোটেশন দেখছি, খুব বেশি কোটেশনের অ্যানালাইসিসে যাব না। ইনস্টেড অফ দ্য ক্রস দ্য অ্যালবাট্রস অ্যাবাউট মাই নেক ওয়াজ হাং, এটা হচ্ছে শাস্তি। দ্য নাইট মেয়ার লাইফ ইন ডেথ ওয়াজ শি হু ট্রিক্স ম্যানস ব্লাড উইথ কোল্ড। এটা কেন বললাম লাইফ ইন ডেথ শি, যে বললাম যে যদি আসে লাইফ ইন ডেথ কে ছিল, শি দিয়ে কি বোঝাচ্ছে, একটা মেয়ে ছিল। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার অ্যান্ড অল দ্য বোর্ডস ডিড শ্রিং, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু রিং। এখানে প্রথম কথা ট্রার্মেন্ট, আরেকটা কি, এটা লিটারারি ডিভাইসে ব্যবহার করতে পারে, রিপিটেশন, ওয়াটার ওয়াটার, সো অ্যাসোনেন্স, এই ধরনের লিটারারি ডিভাইসগুলো আসতে পারে। তারপরে এবার একই রকম অ্যালোন অ্যালোন, কার্স অফ দ্য ডেড, 7 days 7 nights I saw that curse and yet I could not die। এখানে প্রশ্ন কি আসতে পারে, কতদিন পর্যন্ত ম্যারিনারে এই টর্মেন্টেশনটা চলে আসে, 7 দিন 7 রাত। কিছু ব্রিফ কোশ্চেন, এই ব্রিফ কোশ্চেনগুলো আপনারা পড়ে যাবেন ফলাফল স্বরূপ। এই কিওয়ার্ডগুলো আপনাদের এমসিকিউর ক্ষেত্রে সাহায্য করবে। যেমন লিরিক্যাল ব্যালান্স কার সাথে লেখা হয়েছিল, ওয়ার্ডসওয়ার্থের সাথে। কোন মুভমেন্টের সাথে এটা হয়েছিল, রোমান্টিসিজম। তারপর মনে করুন যে একটু আগে যেটা বললাম যে ম্যারিনার কিভাবে হচ্ছে ওয়েডিং গেস্টকে আটকেছিল গ্লিটারিং আয়ের মাধ্যমে, সেটা কিন্তু কোনো ফিজিক্যাল ফোর্স ছিল না, শুধুমাত্র চোখগুলো এমন ছিল যেটাকে আটকে ফেলেছিল। এবং পুরো জিনিসটাই যেহেতু সুপার ন্যাচারাল, সো মানুষের চোখই একজনকে আটকে ফেলার জন্য যথেষ্ট। ওদিকে কিন্তু বিয়ে হয়ে যাচ্ছিল। হোয়াট ইজ দ্য ফাইনাল স্টেজ অফ ওয়েডিং গেস্ট আফটার হিয়ারিং দ্য টেল, হি ওয়াজ আ স্যাডার অ্যান্ড ওয়াইজার ম্যান। তাহলে এই ধরনের ছোট ছোট অংশগুলো আপনারা একটু খেয়াল করবেন, প্রত্যেকের ট্রানজাকশনটা খেয়াল করবেন, তাহলে উত্তরগুলো অলরেডি পেয়ে যাবেন। একই ধরনের প্রশ্ন আসবে যে ফার্স্ট পাবলিশ কবে হয়েছিল, যেহেতু এটা আমরা অলরেডি বলছি যে অ্যাস্ট্রি কোলরিজ এই কবিতাটা কিন্তু লিরিক্যাল ব্যালান্সে লিখেছিল, এবং লিরিক্যাল ব্যালান্সে প্রকাশনার তারিখটা আমরা জানি, যেহেতু এটাই রোমান্টিক মুভমেন্টের শুরু 1798, অটোমেটিক এটা উত্তর আপনি পেয়ে যাবেন। এবং পরবর্তী কি, যে ম্যারিনার কিভাবে ওয়েডিং গেস্টকে আটকে ছিল উইথ হিজ গ্লিটারিং আইস। তো এই ধরনের কিছু ছোট ছোট প্রশ্ন আসবে। আবার আসতে পারে জনরা কি,
জনরা ধরনের প্রশ্ন আসবে যে লিরিক্যাল ব্যালান্স, লিরিক্যাল কেন, তারপরে আসতে পারে বিভিন্ন ক্যারেক্টারগুলো সম্পর্কে আসতে পারে, সুপার ন্যাচারাল এলিমেন্ট সম্পর্কে আসতে পারে, এটুকু। পরের কবিতায় চলে যায় কুবলাই খান। এই কবিতাটা কিন্তু একটা ফ্র্যাগমেন্ট হিসেবে বা ভিশন হিসেবে পরিচিত। আমরা অলরেডি জানি যে ইংরেজি সাহিত্যে আফিম ইটার বা আফিম অ্যাডিক্টেড হিসেবে কিন্তু স্টিকুলিস কুখ্যাত। এবং এই কবিতাটাকে ধারণা করা হয় যে উনি যখন জানান্ডু সম্পর্কে চেঙ্গিস খানের উত্তরসূরি কুবলাই খানকে নিয়ে পড়ছিলেন, তখন ওর এই সামার ক্যাপিটাল সম্পর্কে পড়তে পড়তে ঘুমিয়ে যান, এবং এটা ছিল অনেকটা আফিম ইফেক্টেড ঘুম। এবং ফলাফল স্বরূপ ঘুম থেকে ওঠার পরে অ্যাস্ট্রিকোলিস নিজের ভাষ্য মতে প্রায় 200 থেকে 300 লাইনের এই কবিতাটা হওয়ার কথা ছিল, কিন্তু প্রায় 54 লাইন লেখার মানে কবিতাটার মাঝখানে কিন্তু তার কাছে একজন দর্শনার্থী আসে। 1 ঘন্টা পরে সে যখন চলে যায় তখন তিনি দেখলেন 54 লাইনের বেশি তার মনে রাখার সুযোগ হয়নি। সো এটা একটা ফ্র্যাগমেন্ট। প্রথম দিকে ক্রিটিকরা কিন্তু এটাকে খুব একটা অ্যাকসেপ্ট করেনি, কিন্তু বর্তমানে এটাকে একটা অসাধারণ কবিতা হিসেবে কনসিডার করা হয়। এই কবিতাটার মূলত দুটো অংশে বিভক্ত। একটা হচ্ছে যে জানান্ডুর এবং সেই সাথে প্লেজার ডোম এইটার বর্ণনা। এবং এই কবিতার মূল থিমটা কি? মূল থিমটা হচ্ছে মানুষের ইমাজিনেশনের পাওয়ার। পুরো জিনিসটাই তো ইমাজিনেশন। জানান্ডুর যে বর্ণনা, এটার 10 মাইল ব্যাপী ফর্টিফাইড একটা ওয়াল, এবং সেখানের যে ডোম, পুরো বর্ণনা, ক্লিফ এবং রিভার, আলফ রিভার, এবং সবকিছুই কিন্তু একটা কল্পনার শক্তি, মানে আর্টিস্টিক ইমাজিনেশনের পাওয়ার। আর দ্বিতীয় অংশটা হচ্ছে একটা একটু বলা হয় যে অ্যাব্রাপ্টলি অংশ, যে অ্যাবিসিনিয়ান একজন মেইডেনের গান। এবং স্পিকার কিন্তু এখানে বলছেন যে যদি আমি গানটা আবার শুনতে পাই হয়তো আমি আবার পুরো কবিতাটা লিখতে পারবো। তো এই যে লঙ্গিং বা ল্যামেন্টেশন, এইটা দিয়ে কিন্তু শেষ হয়েছে। তো যাই হোক, সামারিতে একটু চলে যায়। কুবলাই খান ইজ নট এ রেয়ারিটি পোয়েম উইথ এ ক্লিয়ার প্লট বাট রাদার এ সিরিজ অফ ভিভিড অ্যান্ড ফ্যান্টাস্টিক ডেসক্রিপশন অফ জানান্ডু। এটা ক্লিয়ার কোনো কবিতা না, কারণ কবিতাটা যদি 200 লাইন আসলে লেখা যেত হয়তো আমরা একটা পূর্ণাঙ্গ অংশ পেতাম, কিন্তু এটা দুটো বিক্ষিপ্ত অংশে আছে। যাই হোক, এটা মূলত কি সামার প্লেস অফ কুবলাই খান। তো প্রশ্নটা আসবে সেটিং থেকে, যে হোয়াট ইজ দিস পোয়েম রিটেন অ্যাবাউট? সামার ক্যাম্প অথবা সামার ক্যাপিটাল অফ কুবলাই খান। তারপর জায়গাটার নাম আসতে পারে হোয়াট ইজ জানান্ডু। প্লেজার ডোম নিয়ে প্রশ্ন আসবে। দ্য ফার্স্ট স্টেঞ্জার ডিসক্রাইব দ্য স্টেট প্লেজার ডোম বিল্ট বাই কুবলাই খানস ডিক্রি। এবং কুবলাই খানের এই ডিক্রিটার মধ্যে আমরা দেখতে পাই যে এখানে কিন্তু ন্যাচারাল বিউটি, জানান্ডুর বর্ণনা উনি কিন্তু শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য রাখেননি। আমরা চেঙ্গিস খানের উত্তরসূরি বা এই যে মঙ্গোলিয়ান সাম্রাজ্য সম্পর্কে যা জানতে পারি, তারা কিন্তু বাই নেচার খুব ফিয়ার্স ছিলেন। সো প্রকৃতির রোমান্টিসিজম উপভোগ করার জন্য তারা শুধু আসেননি, প্রকৃতির সৌন্দর্য যেমন এসছে তেমনি কিন্তু খুব পাওয়ারফুল ইমেজারিও এসছে, যে এই পুরোটা কিন্তু এমন একটা ডোম যেটার চারপাশে কিন্তু একটা রিভার আছে, এবং রিভারটা কোথা থেকে চলে এসে এমন একটা ফাউন্টেন থেকে বা এমন একটা গিজার থেকে এসেছে যেখানে কিন্তু আমরা ইরাপশন দেখছি, এবং সেই সাথে দেখছি এখানে প্রচুর গিরিখাত আছে, এবং গুহাগুলোর মধ্যে থেকে মনে হচ্ছে কুবলাই খান নিজের পূর্বসূরীদের কথা শুনতে পাচ্ছেন। এই যে পাওয়ারফুল ইমেজারি এবং প্রকৃতির সুন্দর সুন্দর বড় বড় গাছ, নদী, এগুলোর চারপাশে যখন এরকম একটা ইমেজারি চলে আসে, যে ইমেজারি প্রকৃতির মধ্যে গিরিখাতের মধ্যে থেকে প্রাচীন মানুষগুলোর কথা, এবং সেখানে যে কোনো অরাকল আসছে বজ্রপাতের শব্দের মধ্যে। এখানে একটা পাওয়ারফুল ইমেজারি আসছে, প্রকৃতির দুটো রূপ আসছে, একটা হচ্ছে শান্ত সুন্দর প্রকৃতি, আরেকটা আসছে প্রকৃতির পাওয়ারফুল ইমেজারি। তো দুটোই কিন্তু আসে। তো এখানে প্রশ্ন আসবে হচ্ছে প্লেজার ডোম থেকে, হোয়াট ইজ দ্য প্লেজার ডোম? It is situated in a landscape of immense natural beauty and grandeur, with grandeur bright with the sinuous rill and the incense-bearing trees. The sacred river Alf runs through the caverns, measureless to man down to sunless sea. এখানে দেখেন সানলেস সি। তো প্রশ্নটা আসতে পারে সিটা কেমন? সানলেস। আর সানলেস সি দিয়ে কি বোঝায়? ইটার্নিটি। মানুষ যখন মৃত্যু বরণ করে তখন এটা সানলেস সিতে চলে আসে। তাহলে খুব এই যে বললাম নেচারের একটু পাওয়ারফুল অংশ বা ডার্ক অংশটা চলে আসে, কারণ এখানে কিন্তু স্যাক্রেড রিভার আলফ, এই আলফও কিন্তু ইমাজিনেটিভ রিভার। তো সেটা কোথা দিয়ে চলে আসছে? এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেখানে মানুষের ইটার্নিটিতে চলে আসছে। তো এই এখানে প্রশ্ন আসতে পারে যে প্লেজার ডোমটা কি? প্লেজার ডোমের পাশে কোন নদীটা আছে বা এখানে কোন নদীর উল্লেখ আছে? আলফ। এরপর আসে হচ্ছে কবিতার দ্বিতীয় অংশ, দ্য স্যাভেজ প্লেস। দ্য সেকেন্ড স্টেঞ্জা ইন্ট্রোডিউস এ কন্ট্রাস্টিং ইমেজ অফ স্যাভেজ প্লেস উইদিন দিস প্যারাডাইস। ইট ডিসক্রাইবস আ ডিপ রোমান্টিক ফ্যাজম ফ্রম হুইচ এ মাইটি ফাউন্টেন ইরাপস ভায়োলেন্টলি। এর আগে আমরা পাই হচ্ছে জানান্ডুর 25 মোটামুটি 25 বর্গ মাইল কিন্তু খুব
ফার্টাইল ল্যান্ড আছে এবং 10 মাইল ব্যাপী এটার একটা দুর্গের দেয়াল দিয়ে ঘেরা, এবং ওখানে বড় বড় গাছ আছে, সুন্দর প্রকৃতি আছে। ওই পর্যন্ত এটা রোমান্টিক ছিল, কিন্তু পরবর্তী অংশটার মধ্যে কিন্তু চলে আসে এখানে কিছু পাওয়ারফুল ইমেজারি কি, যেখানে একটা মাইটি ফাউন্টেন আছে এবং ফাউন্টেনটার মধ্যে থেকে কিন্তু ইরাপশন হচ্ছে, এবং ওখানে মনে হয় যে কুবলাই খান যখন ওখানে দাঁড়িয়ে থাকেন তখন তার মনে হয় যে ওই জায়গাটার মধ্যে থান্ডারের মাধ্যমে যুদ্ধের যে প্রফেসি বা আসন্ন বিপদের প্রফেসি সেখানে চলে আসে। সো এই যে নেচারের ডাবল রোড সেটাও কিন্তু এখানে চলে আসছে, এবং সেই সাথে ওখানে একজন অ্যাবিসিনিয়ান মেইডেনের থাকে, বর্ণনা থাকে, যে অ্যাবিসিনিয়ান মেইডেনের মনে হয় যে সে যে ডালসিমারের গান বা একটা বিনা ধরনের বাদ্যযন্ত্র যেখানে মানে পিটিয়ে পিটিয়ে গান গাওয়া হচ্ছে, সেই গানটা যদি সে শুনতে পারতো তাহলে কবির মনে হয় যে সে আবার এই গানটা গাইতে পারতো, এই কবিতাটা লিখতে পারতো। দ্য ভিশন অফ দ্য পয়েট, দ্য ফাইনাল সেকশন অফ দ্য পোয়েম শিফট ফোকাস ফ্রম দ্য ল্যান্ডস্কেপ টু দ্য স্পিকার, দ্য পয়েট ইটসেলফ। যে প্রথমে ছিল প্রকৃতির বর্ণনা, জানার প্লেজার ডোমটা কিরকম, মনে হয় যে এটা এমন একটা জায়গা যেখানের মধ্যে কোনো রমণী তার দানব প্রেমিকের জন্য কাঁদছে, এবং যেখানের মধ্যে বড় বড় গাছ, যেখানে গভীর গিরিখাত, প্রচুর গুহা, এবং সবকিছুর মধ্যে প্রাচীন যে পূর্বসূরি তারা রয়ে গেছে, এবং সবকিছুর মধ্যে একটা রোমান্টিক এবং সেই সাথে একটা স্প্রিং ভয় জাগানো একটা অনুভূতি। এবং এই পুরো অনুভূতির পরে দ্বিতীয় সেগমেন্টে কিন্তু কবি নিজের কথা বলেছেন, তার মনে হচ্ছে যে এই যে ভিশনটা তিনি হারিয়ে ফেলেছেন, এই ভিশনটা যদি তিনি ওই গানটা আবার শুনতে পারতেন তাহলে কিন্তু তার মনে আসতো। হি রিকলস আ ভিশন হি ওয়ান্স হ্যাড অ্যান আবাসিনিয়ান মেইড প্লেইং এ ডালসিমার অ্যান্ড সিঙ্গিং অফ মাউন্ট অ্যাবোরা। এখন প্রশ্ন আসবে কি, যে কোন মেইড গান গাচ্ছে এবং কি নিয়ে গান গাচ্ছে। He longs to be able to revive her song with himself, believing that it would inspire him to recreate. এবং কবি বারবার এই কথাটাই বলেছেন যে যদি আমি এই গানটাকে আবার রিকানেক্ট করতে পারতাম তাহলে অটোমেটিক আমি এই কবিতাটাও লিখতে পারতাম। তাহলে এখানে কি আসে, এখানে আসে হচ্ছে ইন্সপিরেশন অফ আর্টিস্টিক জিল। এবং শেষে the transcendent poet. The poem concludes with a vision of the poet as a powerful, almost divine figure. If he were to achieve this ultimate act of creation, others would see him with a holy dread. যে যদি তিনি এই ধরনের মানে অংশটাকে আবার রিকানেক্ট করতে পারতেন তাহলে অন্যরা কিন্তু তাকে এক ধরনের হলি সৃষ্টিকর্তা হিসেবে ধরতো, কারণ পুরো কবিতাটাই কিন্তু ইমাজিনেশন, একটা বই পড়তে পড়তে একটা স্বপ্নে পাওয়া ইমাজিনেশন। এবং এখানের মধ্যে দুটো সেগমেন্ট, একটা সেগমেন্টের মধ্যে আসছে হচ্ছে প্রকৃতির বর্ণনার মধ্যে আবার দুটো দিক, একটা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য, আরেকটা হচ্ছে প্রকৃতির মাইটি যে ফোর্সটা, এবং মাইটি ফোর্সটা কুবলাই খানের মধ্যে কি ধরনের রোল প্লে করে। কুবলাই খান কিন্তু শুধুমাত্র সৌন্দর্য উপভোগ করার জন্য এটাকে নেয়নি, রাদার এখানের মধ্যে আমরা দেখি কি এই সৌন্দর্যের মধ্যে সে কিন্তু আসন্ন যুদ্ধের যে বার্তা সেটা শুনছে, এবং এটা এমন একটা জায়গা যেখানে শুধু সৌন্দর্য উপভোগ করা যায় না, রাদার মনে হয় যে মিস্টেরিয়াস কোনো ব্যাপার আছে, যে এখানে মনে হয় যে কোনো রমণী তার দানব প্রেমিকের জন্য অপেক্ষা করতে পারে, এমন একটা মিস্টেরিয়াস ব্যাপার আছে। এবং শেষে কবির মনে হয় বা স্পিকারের মনে হয় যে এরকম ওখানে তিনি যে গানটা শুনেছিলেন অ্যাবিসিনিয়ান মেইডের, সেটা যদি তিনি আবার শুনতে পারতেন বা তিনি যদি আবার এই ভিশনটা রিকানেক্ট করতে পারতেন তাহলে তিনি যে ক্ষমতা উপভোগ করতেন সেটাতে সবাই তাকে এই মর্যাদাটা দিত। তাহলে শুরুটা হয়েছে একটা ইমাজিনেশন দিয়ে, শেষটা হয়েছে কবির এক ধরনের লঙ্গিং দিয়ে। থিমগুলো কি, দ্য নেচার অফ আর্টিস্টিক ক্রিয়েশন, এই পুরো কবিতাটাই কিন্তু একটা ম্যাটাফোর কি ক্রিয়েটিভ প্রসেসের ম্যাটাফোর। জানাডু, প্লেজার ডোম, এই সব কিছুই একটা ইমাজিনেশন। সো পুরো জিনিসটাই হচ্ছে নেচারের আর্টিস্টিক ক্রিয়েশন নিয়ে কাজ হয়েছে। এবং পাওয়ার অফ ফ্র্যাজালিটি অফ ইমাজিনেশন, একদিকে যেমন ইমাজিনেশন যেটা রোমান্টিসিজমের অন্যতম বৈশিষ্ট্য সেটার কাজ আছে, সাথে কিন্তু ফ্র্যাজালিটির কথাও আছে, যে এই যে ইমাজিনেশন বা এই যে ড্রিম লাইক ভিশন এটা কিন্তু বেশিক্ষণ ওনার মধ্যে থাকেনি, যদি থাকতো তাহলে এটার আবেদন অনেক বেশি থাকতো, কবিতাটা আমরা পুরোটা পেতাম। তো এই কবিতার মধ্যে কিন্তু ইট সেলিব্রেটস ইমেন্স পাওয়ার অফ ইমাজিনেশন টু বিল্ড ওয়ার্ডস, পুরো কবিতার সেটিংটাই কিন্তু ইমাজিনেটিভ, কিন্তু সমস্যা হচ্ছে যেটা ফ্র্যাজিলিটি, যে মাত্র তন্দ্রাটা ভেঙে গেছে কবিতাটা চলে গেছে। দ্য পয়েট অ্যাজ এ ডিভাইন অ্যান্ড ডেঞ্জারাস ফিগার, এবং ফাইনাল স্ট্যান্ডার মাধ্যমে যে থিমটা রিকানেক্ট করা যায়, যে romantic idea, poet is a seer who channels divine power. If he could revive a song of Abyssinian maid, he could build the dome himself. এবং এখানে কবি নিজের যে ইমাজিনেশনের পাওয়ার এবং ডেঞ্জারাস পাওয়ার বলা যায় সেই জিনিসটাকে নিয়ে এসছেন, যে ডিভাইন এবং ডেঞ্জারাস। নেচার যেমন ডুয়েল রোল প্লে করেছে সেটা তিনি একই কথা বলছেন, যে যদি তিনি রিকানেক্ট করতে পারতেন তাহলে কিন্তু তিনি এই ভয়ঙ্কর সুন্দর প্রকৃতিটাকে
ডোমটাকে আবার নিজের মতো রিকানেক্ট করতে পারে। তাহলে মূলত এই কবিতাটা কি, মূলত এটা আসলে একটা আর্টিস্টিক জিল এবং ইমাজিনেশনের পাওয়ার এবং শেষ পর্যন্ত হচ্ছে যে ফ্র্যাজিলিটি অফ ইমাজিনেশন, এই জিনিসটা নিয়ে কাজ করছে। ক্রিয়েটিভিটি অ্যান্ড সাবকনশিয়াসনেস, এখানে কবির ক্রিয়েটিভিটি সাবকনশিয়াসনেস, এটার কারণ হচ্ছে এটা একটা ফ্র্যাগমেন্ট যেটা অলরেডি লেখা আছে, যে ফুল ক্রিয়েটিভিটিটা কাজ করতে পারেনি, এটা সাবকনশিয়াস মাইন্ডে সেটা চলে গেছে। যদি ফিনিশ ওয়ার্ক করতো ব্যাপারটা অন্যরকম হতো। দ্য পাওয়ার অফ লিমিটস অফ ইমাজিনেশন, এটা আসলে আগের থিমের সাথে একই কথা, জাস্ট অন্য টার্মে। দ্য রোমান্টিক আইডিয়াল অফ দ্য পয়েট, রোমান্টিক আইডিয়াল অফ দ্য পয়েম এই জন্য কারণ এখানে যে সুপার ন্যাচারাল এলিমেন্টগুলো আছে জানাডো এবং এর সাথে দানব প্রেমিকের গল্প, এই পুরো জিনিসটা মানে পুরো ইমেজারিটাই আসলে সুপার ন্যাচারাল। সো রোমান্টিক যে জিলগুলো, ইমাজিনেশন, তারপর হচ্ছে কলকোয়াল ল্যাঙ্গুয়েজ, নেচার, সুপার ন্যাচারালিজম, সবগুলো কিন্তু এই কবিতার মধ্যে চমৎকারভাবে চলে আসছে। এবং এই জন্যই কিন্তু কোলরিজকে বলা হয় যে মোস্ট রিপ্রেজেন্টেটিভ অফ রোমান্টিক পয়েট। পয়েটিক ডিভাইসের মধ্যে বিভিন্ন ইমেজারি আছে, প্রত্যেকটা লাইনের মধ্যে আমরা একটা ইমেজারি দেখি, কারণ পুরোটাই তো ইমাজিনেশনের মাধ্যমে চলে আসছে। প্লেজার ডুম, রিভার ওয়ে, দ্য কেভ, দ্য গেজার, সবকিছু। তারপর অ্যালিটারেশন এবং অ্যাজোনেন্স, এগুলো বারবার আসছে। যেমন একটা লাইন, 5 লাইন্স মেন্টারিং উইথ এ মেজি মোশন, এই ধরনের লাইনগুলো আসে মূলত কোনো একটা আবেদন তৈরি করার জন্য, এবং সেই সাথে একটা হিপনোটিক ইমেজ, কারণ পুরোটাই তো ঘোরের মধ্যে। এবং কন্ট্রাস্টিং ইমেজ কিরকম, একদিকে আছে এরকম প্রকৃতির সুন্দর দিক, আবার মনে হচ্ছে এর মধ্যে গেছে একজন দানব, আবার সেই সাথে প্রকৃতির এই সৌন্দর্যের মাঝখানে আবার স্পিরিটের কথা, এবং সেই সাথে থান্ডারের মাধ্যমে অরাকল, এই যে কন্ট্রাস্টিং ইমেজ, এই সব কিছু কিন্তু একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে। যাই হোক, এটা ফ্র্যাগমেন্ট কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। কিছু ইম্পর্টেন্ট লাইন, ইন জানাডো ডিড কুবলাই খান ইজ স্টেটলি প্লেজার ডোম ডিক্রি, এটা শুধুমাত্র দুটো অংশের জন্য, জানাডো এবং প্লেজার ডোম, এই দুটো অংশের জন্য ইম্পর্টেন্ট। তারপরে মনে করুন সেক্রেট রিভার, হোয়াট ইজ দ্য সেক্রেট রিভার, দ্য আলফ, আবার এটা বর্ণনা। সো টুয়াইস 5 miles অফ ফার্টাইল ল্যান্ড উইথ ওয়ালস অ্যান্ড টাওয়ার্স ওয়ার গ্রিল টাউন, জানাডোর বর্ণনা এটা যে এখানে ফার্টাইল ল্যান্ড ছিল, টুয়াইস 5 মাইল মানে 25 মাইল ফার্টাইল ল্যান্ড কিন্তু ওর মধ্যে ছিল। কিন্তু 25 মাইল ফার্টাইল ল্যান্ডের পরের মধ্যেও কিন্তু আমরা একটা রহস্যময় আবহাওয়া দেখি, যে এখানে এত বড় বড় গাছ গিরিখাত, যে মনে হয় যে এখান থেকে প্রাচীন কোন দানব চলে আসতে পারবে। তো একই সাথে পজিটিভ এবং একই সাথে মিস্টেরিয়াস একটা ব্যাপার। আর সবার শেষে ভিশন অফ দ্য মিউজ, এই অংশটা ইম্পর্টেন্ট। এ ড্যামসেল উইথ এ ডালসিমার, ইন এ ভিশন ওয়ান্স আই স ইট ওয়াজ অ্যান অ্যাবিসিনিয়ান মেইড অ্যান্ড অন হার ডালসিমার শি প্লেড সিঙ্গিং অফ মাউন্ট অ্যাবোরা। এখানে প্রত্যেকটা অংশ থেকে একটা করে প্রশ্ন আসতে পারে, যে হোয়াট শি ওয়াজ দ্যাট damsel in a that damsel, what she was playing, the dulcimer, who was playing a dulcimer, a damsel, what was Port's vision, a damsel with a dulcimer, who was she, a Abyssinian maid। তারপর আসতে পারে হচ্ছে হোয়াট ওয়াজ শি সিঙ্গিং অ্যাবাউট মাউন্ট অফ অ্যাবোরা। মানে এইটুকু অংশটা থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে। সো আপনারা জায়গাগুলোর নাম মনে রাখবেন। এখন পুরো কবিতাটার একদম যতগুলো কবিতা আছে সবগুলো কবিতার সাবটাইটেলগুলো মনে রাখা জরুরি। এই কবিতাটার সাবটাইটেল কি, এ ভিশন ইন এ ড্রিম অর এ ফ্র্যাগমেন্ট। তো ফ্র্যাগমেন্ট বোঝাই যায়, কবিতাটা যেহেতু পূর্ণ নেই। ভিশন আপনারা এভাবে মিলাতে পারেন যে আফিম খেলে মানুষ একটা ভিশন বা তন্দ্রার মধ্যে চলে আসে, অটোমেটিক ভিশনে কানেক্ট হয়ে যাবে। কবিতাটা কম্পোজ হয়েছিল লিরিক্যাল ব্যালান্স পাবলিশ হওয়ার 1 বছর আগে, এবং পাবলিশ হয়েছিল ওই লিরিক্যাল ব্যালান্সের সাথে 1798 সালে। এবং উইলিয়াম কোলরিজের সাথে আফিম অটোমেটিক কানেক্ট হয়ে যায়। তো সাবস্টেন্স যখনই আসবে আফিম চলে আসবে। এবং এই বইটা কোন বইটা পড়ার সময় তিনি ঘুমিয়ে যান, এবং এটা সোর্স কি, এ ট্রাভেল বুক বাই স্যামুয়েল পুরকাস। হোয়াট ফেমাসলি ইন্টারাপ্টেড কোলরিজ হোয়াইল হি ওয়াজ রিডিং দিস বুক, এ পার্সন ইন বিজনেস ফ্রম পর্টলক। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। এবং যেটা বললাম যে এমসিকিউর মধ্যে আপনাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে, যে অ্যাকর্ডিং টু দ্য প্রিফেস হোয়াট ওয়াজ দ্য ডিরেক্ট সোর্স অফ পয়েটস ইন্সপিরেশন ফ্রম কুবলাই খান। এগুলো একটু দেখেন। আফিম আর ইন্ডিউসড ড্রিম হোয়াইল হি রিডিং এ ট্রাভেল বুক, যেহেতু বললাম যে কিওয়ার্ডগুলো মনে রাখলেই হবে। আফিম অ্যাডিক্টেড, এটুকু মনে রাখলে ফ্র্যাগমেন্টের সাথে মিলিয়ে ফেলতে পারবেন। হোয়াট ইজ দ্য নেম অফ সেক্রেট রিভার, আলফ। আলফো হচ্ছে বারবার পড়ার পরে অলরেডি মনে চলে আসবে। এবং আলফ নামটা মূলত আলফা থেকে এসছে, কারণ বলা হয় যে আলফা ওমেগা, একদম খ্রিস্টান রিলিজিয়াস ভিউ থেকে যে শুরু এবং শেষ, সেটা বোঝানোর জন্য মূলত আলফের সাথে নিয়ে আসা হয়েছে। এবং সেই সাথে একটা রিয়েল নদী সেটার সাথেও কিন্তু এটা একটু মিল নিয়ে আসা হয়েছে।
এখন এই কবিতার যে থিমগুলো সে একই কথা, লস অফ ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, তারপর রিলেশনশিপ বিটুইন সেলফ অ্যান্ড নেচার, ডিজেকশন অ্যান্ড ডিপ্রেশন এবং জয় অ্যাজ এ ক্রিয়েটিভ ফোর্স। এই কথাগুলো বারবার চলে এসছে, নতুন করে আর বললাম না। ওড অলরেডি আমরা এটা বুঝি যে এটা একটা ওড ফরম্যাটে লেখা, এবং টোনগুলো কি, টোন কিন্তু একটু মেলাঙ্কলিক, সোমবার, ডিজেক্টেড। এখন আমাদের এসটি কোলরিজের যে লাস্ট কবিতাটা, ডিজেকশন অ্যান্ড ওড। ডিজেকশন অ্যান্ড ওড কিন্তু মূলত এক ধরনের ল্যামেন্টেশন, এবং প্রিন্টেড যে ভার্সনটা এবং রিয়েল ভার্সনের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। রিয়েল ভার্সনের মধ্যে কিন্তু সারা হাচকিনসনকে লেখা তার যে দুঃখটা এবং ও লেডি বলতে যে সম্বোধনটা আমরা পাই সেটা কিন্তু সারাকে নিয়ে লেখা ছিল, কিন্তু পরবর্তীতে এটাকে খুব এডিট করা হয় এবং এটা পরে একটা পার্সোনাল গ্রিফে পরিণত হয়। পার্সোনাল গ্রিফটা কি ছিল, যে কবির ইমাজিনেশন পাওয়ার, যে জিনিসটা এসটি কোলরিজের বলা যায় মূল রিসোর্স, সেই জিনিসটার উনি একটা ল্যাকিং অনুভব করেন, এবং উনি বলেন যে আমার যে লিরিক্যাল কোয়ালিটি ছিল সেটার পরিবর্তে এটা কিন্তু এখন আমার মাইন্ডটা ফিলোসফিক হয়ে যাচ্ছে। এই যে কবির সেন্সারি পাওয়ার, উনি বলছেন যে আমি দেখি কিন্তু আমি এখন আর ফিল করতে পারি না। এই ল্যামেন্টেশন, এই পার্সোনাল ল্যামেন্টেশন, কবিতা লিখতে না পারার আক্ষেপটা নিয়ে কিন্তু ডিজেকশন অ্যান্ড ওড। তো যেহেতু অলরেডি বলছি যে এটা এক ধরনের ল্যামেন্টেশন, পুরো কবিতাটাই কিন্তু এক ধরনের ডিজেকশন এবং এক ধরনের ল্যামেন্টেশন আছে। এটা মূলত একটা পার্সোনাল এবং ফিলোসফিক কবিতা, যে কবিতার মধ্যে কবির যে পেইনফুল স্টেট, যে ইমোশনাল নামনেস, যে আমি আমার সেন্স এখন আমি যেটা দেখি সেটার মূল মেসেজটা আগে যেটা নিতে পারতাম সেটা নিতে পারি না, এবং সেই সাথে আমার ইমাজিনেশনটা কাজ করে না। ইটস আ কাইন্ড অফ ক্রিয়েটিভ প্যারালাইসিস। সামারিটা বলি, সামারি হচ্ছে কবি মূলত একটা A poem begins with a calm evening, with a poet observing a beautiful sky that shows sign of approaching storm. কবির মনে হচ্ছে যে, বা স্পিকারের মনে হচ্ছে এখানে যে স্টর্ম আসছে, আসন্ন স্টর্ম, এবং সেখানে কিন্তু আরেকটা কবিতা একটা প্রিলুড নিয়ে আসা হয়, এবং সেখানে তিনি বলেন যে নতুন চাঁদের কোলে পুরাতন চাঁদকে দেখা যাচ্ছে, এটা একটা আসন্ন ঝড়ের ইঙ্গিত নিয়ে আসছে। কিন্তু তিনি এই ঝড়টাকে ওয়েলকাম করছেন কেন? তার মনে হচ্ছে যে এ ধরনের ঝড়ের মাধ্যমে যদি তার ভেতরে যে নামনেস, তার ভিতরে যে ভয়েড, সেটাকে যদি একটু ইফেক্ট করা যায় তাহলে ভালো হবে। কারণ তিনি এখন আর কোনো ফিল, সেন্সরি কোনো পাওয়ার ফিল করতে পারেন না, এবং তিনি যে দেখেন সেটার ডিপ মেসেজটা তার আসে না। যদি এই স্টর্মটা, এটা অনেকটা সেলফ কন্ট্রাডিক্টরি, একসাথে তিনি বলছেন প্রকৃতির মেসেজগুলো তিনি পাচ্ছেন না, এবং সেই সাথে চিন্তা করছেন যে ঝড়টা যদি তাকে একটু ইনফ্লুয়েন্স করতে পারে। হি ল্যামেন্টস দ্য লস অফ হিজ শেপিং স্পিরিট অফ ইমাজিনেশন, এবং এখানে মূল জিনিসটা কিন্তু হচ্ছে ক্রিয়েটিভ ইমাজিনেশন এবং হচ্ছে শেপিং স্পিরিট অফ ইমাজিনেশন। তিনি বলছেন তার যে ইমাজিনেটিভ পাওয়ার, সেই পাওয়ারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তিনি আর ইমাজিনেশন করতে পারছেন না, এবং ফলাফল স্বরূপ তিনি কিসে চলে যাচ্ছেন, তিনি ড্রাই অ্যাবস্ট্রাক্ট ফিলোসফিতে চলে যাচ্ছেন। এবং আমরা কোলরিজের রিয়েল লাইফেও কিন্তু দেখতে পাই, কোলরিজ আস্তে আস্তে কিন্তু কবিতার থেকে শেষের দিকে ফিলোসফিক বা প্রবন্ধ বেশি লিখেছিলেন, সেইটার একটা ল্যামেন্টেশন ছিল। কিন্তু সেই সাথে উনি কিন্তু পুরোপুরি যদি কবিতা লেখার ক্ষমতা হারিয়ে ফেলতেন, তাহলে অসাধারণ ডিজেকশন অ্যান্ড ওড কবিতাটাই লেখা হতো না। এবং এই কবিতাটার মধ্যে কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ওড অন ইন্টিমেশনস অফ ইমর্টালিটি বলা যায় এটা একটা কাউন্টার পার্ট, কারণ ওখানে কবি বলছিলেন কিন্তু প্রকৃতি আমাদের মধ্যে যে অনুভূতি দেয়, সেই অনুভূতি আমাদের ভেতর একটা ডিপ সেন্স তৈরি করে। কিন্তু এখানে ডিজেকশনের মধ্যে কোলরিজের মেসেজটা কিন্তু উল্টো, তিনি বলছেন যে আমাদের ভেতরের যে অনুভূতি সেটাই প্রকৃতির উপর আমরা ইম্পোজ করি। আমাদের ভিতরে যদি ওয়ার্ড থাকে, মেলাঙ্কলি থাকে, তাহলে বাইরের প্রকৃতি যাই হোক আমরা সেটাকে ফিল করতে পারি না। হি আর্গুস দ্যাট দ্য হিউম্যান সোল ডাজ নট রিসিভ ফিলিংস ফ্রম দ্য ওয়ার্ল্ড বাট মাস্ট প্রজেক্ট ইট আউটওয়ার্ড, যে ও লেডি উই রিসিভ বাট হোয়াট উই গিভ, হি ডিক্লেয়ার্স, অ্যান্ড ইন আওয়ার লাইফ অ্যালোন ডাজ নেচার ডু। এবং তিনি বলছেন যে মানুষের সোল কি করে, মানুষের সোল যেটা পায়, রিসিভ ফিলিংস ফ্রম দ্য, আমরা কিন্তু বাইরে থেকে পাচ্ছি না, বরঞ্চ ভিতর থেকে পাচ্ছি। মানে আমাকে প্রকৃতি যতই ইন্সপিরেশন দেখ, আমি ততক্ষণ পর্যন্ত ওটাকে ফিল করতে পারবো না যতক্ষণ না আমার ভেতর থেকে এটা আসছে। ওই ও লেডির মাধ্যমে কিন্তু তিনি বোঝাচ্ছেন যে আমরা যা পাচ্ছি না সেটা আমি দিতেও পারবো না। দ্য সোর্স অফ দিস ক্রিয়েটিভ প্রজেকশন হি এক্সপ্লেন্স ইজ জয়, এ প্রোফাউন্ড লাইফ গিভিং ফোর্স দ্যাট ইজ হি ওয়ান্স পজেস বাট হ্যাজ নাও লস্ট। এই পুরো কবিতাটাই কিন্তু এক ধরনের ল্যামেন্টেশন, যে ইমাজিনেশনের পাওয়ারের ল্যামেন্টেশন, সেটা এখন আর নেই। এবং যখন ঝড়টা অবশেষে আসলো, ইটস ভায়োলেন্ট সাউন্ড ফেলস টু অ্যাওয়েন হিজ নার্ভ স্পিরিট, ইনস্টেড হি ক্যান অনলি হিয়ার হিজ ওন সরো ইন দ্য উইন্ড। এবং এই জিনিসটার ফলাফল স্বরূপ এখন আর প্রকৃতির এরকম একটা ভয়ঙ্কর ঝড়ও কিন্তু তাকে কোনো অনুভূতি দিতে পারছে না, রাদার কি হচ্ছে, তিনি শুধু ঝড়ের শব্দগুলোই শুনতে পাচ্ছেন। এবং পরবর্তীতে আস্তে আস্তে কবিতাটা আরো ডিপ এবং মেডিটেটিভ অংশের দিকে চলে যায়। ইন এ রিমার্কেবল শিফট এট দ্য এন্ড, দ্য poet sets aside his own immense suffering. He concludes that a selfless and tender blessing for the lady to whom the poem is addressed. এবং কবিতার শেষে কিন্তু আরেকটু দুঃখবোধ, যে কোনোভাবে আমি রিকানেক্ট করতে পারছি না, আমার আগের যে ইমাজিনেশন পাওয়ার সেটা নিতে পারছি না, এবং শেষটা হয় লেডির প্রতি যে সম্বোধনের মাধ্যমে।
মূলত ডিজেকশন অ্যান্ড ওডের কবিতার থিম কিন্তু পুরোপুরি ফিলোসফিক এবং ইমেজারিটা কিন্তু খুব স্ট্রং ইমেজারি। ঝড়ের সামনে দাঁড়িয়ে এবং রবার্ট স্পেন্সার একটা কবিতার অংশ থেকে প্রথম থেকে কবিতাটা শুরু করা হয়, যে কবিতার মধ্যে অলরেডি কিন্তু একজন নাইট নিজের ইচ্ছার বিরুদ্ধে একটা আসন্ন ঝড়ের সম্ভাবনা রেখেও তিনি নৌকা চালাচ্ছিলেন এবং সেই সময় সে কিন্তু বুঝতে পারছিল কিন্তু কিছু করতে পারছিল না। আর অন্যদিকে কোলরেজ যেটা শুরু করেছেন যে তিনি ঝড়কে আহ্বান করছেন যে ঝড়টা আসুক, ঝড় এসেও আমাকে অনেকটা আমার যে ফিলিংসটা নামনেস সেটাকে থেকে আমাকে বের করে ফেলুক, কারণ আমার ইমাজিনেশন পাওয়ারটা নেই, আমার পয়েটিক যে অ্যাসপিরেশন এবং পয়েটিক যে ক্ষমতা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং এই কবিতাটা তিনি এই মেসেজটা তিনি বলছেন ও লেডি বা এই লেডির সঙ্গে কিন্তু তিনি শেয়ার করছেন। মূলত কোলরিজের পার্সোনাল ল্যামেন্টেশনই এই কবিতাটার মূল থিম। এখন থিমের মধ্যে প্রথমে আসি কি লস অফ ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। এটাই হচ্ছে মূল কবিতাটার থিম, যে পয়েটের ডিজেকশন stems directly from the inability to feel and create as he once did. একসময় তার যে ক্ষমতা ছিল এখন আর নেই। রিলেশনশিপ বিটুইন সেলফ অ্যান্ড নেচার, এবং এখানে কিন্তু ওয়ার্ডসওয়ার্থের একদম বিপরীত চিন্তা ভাবনা দেখি। ওয়ার্ডসওয়ার্থ বলছেন প্রকৃতি আমাদের মধ্যে ইলুমিনেট করে, আর এখানে কোলরিজ বলছেন আমাদের ভেতরে ইলুমিনেশন প্রকৃতির উপর ইমপ্রেস করে। এমনকি কোলরিজের প্রাথমিক কবিতাগুলোর থেকেও কিন্তু এটা একটু আলাদা, যেহেতু এটা একটা ল্যামেন্টেশনের কবিতা এবং শেষের দিকে উনি ওনার ক্ষমতাটা খানিকটা হারিয়ে ফেলেছেন, এই জন্য এখানে কিন্তু তার কথার সুর অন্যরকম। ডিজেকশন এবং ডিপ্রেশন, এবং এই পুরো কবিতাটার থিম এবং টাইটেল দিয়ে আমরা বুঝতে পারি পুরো কবিতাটাই ডিজেক্টেড এবং ডিপ্রেশন, যেহেতু তিনি তার ক্ষমতা হারিয়ে ফেলার একটা কথাও এসছে। জয় অ্যান্ড ক্রিয়েটিভ ফোর্স, কোলরিজ elevates joy from a simple emotion to the essential vital power that fuels the imagination। এবং এখানে জয়কে কিন্তু ক্রিয়েটিভ ফোর্স হিসেবে দেখানো হচ্ছে, যে ভিতরে যখন আনন্দ নেই তখন ক্রিয়েটিভ ফোর্সও কাজ করে না। সো এখানে সেন্ট্রাল ইমাজিনেটিভ পাওয়ার বা ক্রিয়েটিভ পাওয়ার হিসেবে তিনি জয়কে রিপ্রেজেন্ট করেছে। মূলত এই কবিতাটা হচ্ছে লস্ট অফ ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটির উপরে। তো স্ট্রাকচার যথারীতি যেহেতু ওড বলছি, এবং এই কবিতাটা কিন্তু একটু সিরিয়াস এবং এলিভেটেড, কারণ এটা কোলরিজ রিয়েল কবিতাটা প্রায় 300 লাইনের কবিতাটাকে অনেক কেটে ফেলেছেন এবং প্রায় 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছেন, এই জন্য এই কবিতাটা অনেক বেশি লফটি এলিভেটেড। এবং এটার রাইম স্কিমগুলোও কিন্তু প্রত্যেকটা স্ট্যান্জার একটু আলাদা করে। টোন ওভারওয়েলমলি মেলাঙ্কলিক, সম্বার অ্যান্ড ডিজেক্টেড, ডিজেকশন অ্যান্ড নোট, এবং এটা পুরো টোনটাই এখানে কিন্তু কোনো আসার কথা নেই, পুরোটাই একদম ডিজেক্টেড এবং মেলাঙ্কলিক। অ্যাপোস্ট্রফি, কারণ এখানে কবি সরাসরি ঝড়কে নিয়ে, জয়কে নিয়ে, লেডিকে নিয়ে সম্বোধন করেছেন। আর সিম্বলের ব্যবহার কিন্তু অনেক বেশি। স্টর্মটা আছে, স্টর্মের একটা রোমান্টিক সিম্বল যেটা প্রকৃতি এবং তার ভেতরে দুটোর সাথে রিকানেক্ট করে, এবং সেই সাথে প্যাশন, এবং সেই সাথে বেশ কিছু ইলিউশন এবং বেশ কিছু সিমিলি এবং বেশ কিছু চমৎকার ম্যাটাফোরের ব্যবহার আছে। তো এখানে কিছু কোটেশন দেখা যাক। আই সি দ্যাম অলসো এক্সিলেন্টলি ফেয়ার, আই সি নট ফিল বাট হাউ বিউটিফুলি দে আর। এটাই হচ্ছে মেন কোর অংশটা, কি আই সি নট ফিল, মানে যেই সেন্সরি পাওয়ারটা তার আছে সেটার মাধ্যমে রিয়েলিটি যে বোঝার যে ফিলোসফিক মাইন্ডটা ছিল সেটা ফিলোসফিক হয়ে যাচ্ছে, লিরিক্যাল যে অংশটা সেটা চলে যাচ্ছে। আই মে নট হোপ ফ্রম আউটওয়ার্ড ফর্মস টু উইন দ্য প্যাশন অ্যান্ড দ্য লাইফ হুজ ফাউন্টেন্স আর উইদিন। কবিতার শেষের অংশটা, O lady, we receive but what we give, and in our life alone does nature live. Ours is her wedding garment, ours her shirt. আমরা সেটাই রিসিভ করি যেটা আমরা দিই, মানে আমাদের ভেতরে যখন ভয়েড থাকে, ভিতরে যখন ক্রিয়েটিভ পাওয়ার না থাকে বা জয় না থাকে, তখন আমরা কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারি না। তো এই হচ্ছে ডিজেকশন অ্যান্ড ওডের মূল কথা। তো এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, একই রকম প্রশ্নগুলো, যে কোন সালে কবিতাটা লেখা হয়েছে এবং কবিতাটার ফর্ম কি বা জনরা কি, এবং এই কবিতাটা এই যে ও লেডি দ্বারা কাকে সম্বোধন করা হয়েছে, স্যার হাচিনসনকে, এবং তাকে কি নামে সম্বোধন করা হয়েছে, আর লেডি, এবং এই কবিতাটা ফিলোসফিক, এই কবিতাটা কার রেসপন্সে লেখা হয়েছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রেসপন্সে। তো প্রশ্নগুলো যথারীতি একই রকম হবে, যে এখানে কবির কোন ধরনের ফোর্সটা দরকার ছিল ইমাজিনেশনের জন্য। এখানে কিন্তু জয়কে ক্রিয়েটিভ ফোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং গ্র্যান্ড ওল্ড ব্যালাড যেটা দিয়ে কবিতাটা শুরু হয়েছে সেটা কার থেকে নেওয়া হয়েছে, স্যার প্যাট্রিক স্পেন্স থেকে। তো এই ধরনের প্রশ্ন আসবে কবিতাটার মধ্যে থেকে। এখন আমরা যদি দুজন কবির সাথে একদম ওভারঅল ক্লাসের শেষে বলি, দুজন কবির মধ্যে আমরা কি কি পাচ্ছি। অ্যাস্ট্রিকোলরিজের কবিতাগুলোর মধ্যে প্রথমটা সাবজেক্ট ম্যাটার সুপারন্যাচারালিজম, কুবলাই খানের সুপারন্যাচারালিজম, আর শেষে ডিজেকশনের মধ্যে আসছে পার্সোনাল ল্যামেন্টেশন এবং লস অফ ক্রিয়েটিভিটি। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রে প্রথম কবিতা টিনটার্ন অ্যাবের মধ্যে কি আসছে, টিনটার্ন অ্যাবের মধ্যে আসছে আমাদের একটু ম্যাচুরিটির সাথে সাথে, এবং সেই সাথে নেচারের যে বিভিন্ন রোলগুলো কিভাবে চেঞ্জ হয় এবং আমাদের পারসেপশন কিভাবে চেঞ্জ হয়,
এবং সেই সাথে প্যান্থেজমের ব্যাপারটা। দ্বিতীয় কবিতা আসছে ওড অন ইন্টিমেশনস অফ ইমর্টালিটির মধ্যে আসছে প্রি এক্সিস্টেন্স, যে চাইল্ডহুডে আমাদের মধ্যে নেচার এবং সেই সাথে সেলেস্টিয়াল লাইট কতটা গ্লোরি কতটা কাছে ছিল, কিন্তু এখন আমাদের মধ্যে সেটা নেই। কম্পেনসেশন আমরা কি পাচ্ছি? ফিলোসফিক মাইন্ড। সো দুজন কবির মধ্যে রোমান্টিসিজম সম্পর্কে, যেহেতু ওনারা পায়োনিয়ার, তাদের মধ্যে পুরো কবি অংশগুলো চলে আসছে। সো আমরা থিমেটিক অ্যাসপেক্টগুলো একটু দেখবো, কবিতার মূল যে টার্নিং পয়েন্টগুলো সেগুলো মনে রাখার চেষ্টা করবো, এবং ছোট ছোট যে নামগুলো সেগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবো। দ্যাটস ইট।